আসসালামু আলাইকুম সবাইকে 48তম বিসিএস প্রিলি ফ্রি কোর্স আন্তর্জাতিক বিষয়াবলিতে আজকের এই ক্লাসটাতে স্বাগত জানাচ্ছি। তো বেসিক্যালি হচ্ছে আমরা 48তম বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষা হবে তার হচ্ছে বলা যায় একটু অ্যাডভান্স প্রিপারেশন নেওয়ার যে কলা কৌশল বা আজকে যে টপিকস বৈশ্বিক আঞ্চলিক সংস্থার তার একটা পার্ট দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমি জাস্ট একটু জানতে চাচ্ছি যারা আমাকে শুনছেন তারা হচ্ছে কে কোন জায়গা থেকে শুনছেন, কিংবা হচ্ছে যে কে কোন ইয়ারে পড়ছেন বা গ্রাজুয়েশন শেষ কেনা বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড কেনা, যদি একটু চ্যাট বক্সে কাইন্ডলি লিখতেন যে আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাকি হচ্ছে নন সায়েন্স, বা কোন জায়গা থেকে শুনছেন একটু কাইন্ডলি। ওকে, ঠিক আছে। কুষ্টিয়া থেকে আছেন একজন, মিরপুর, দেন হচ্ছে ডিইউ থেকে আছেন, মাশাল্লাহ। রুয়েট আছে, সায়েন্স সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আমি হচ্ছে 43তমতে ফরেনে গ্যাজেটেড আছি, আর হচ্ছে আজকে বেসিক্যালি আন্তর্জাতিক বিষয়াবলীর প্রিপারেশন নিয়ে একটু কথাবার্তা বলবো। কারণ আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে আপনি যখন একটা যুদ্ধে নামবেন, যুদ্ধে নামার আগে আসলে অস্ত্রগুলা কি হওয়া উচিত কিংবা হচ্ছে টেকনিক গুলা কেমন হওয়া উচিত সেগুলো একটু বুঝলে আপনার জন্য প্রিপারেশন নেওয়াটা সহজ হয়। তো আজকের ক্লাসের শুরুতে আমি এমন কিছু টুলস নিয়ে কথা বলবো, বা আমি হচ্ছে কিছু কৌশল নিয়ে একটু কথা বলে তারপরে আমি মেইন ক্লাসে যাবো ইনশাল্লাহ। কারণ যেহেতু আপনারা শুরু করতে যাচ্ছেন একটা যুদ্ধ নামার ক্ষেত্রে, সো আমি একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো চেষ্টা করবেন যে আজকের ক্লাসটা একটু নোট করে রাখার জন্য, যেন পরবর্তী সময়ে যখন আপনি পড়তে বসবেন আপনি একটু টেকনিকগুলো একটু রিভিউ করে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর একটা কথা বলে নেওয়া ভালো, আমার জ্ঞান খুবই সীমাবদ্ধ, আমি খুবই সামান্য জানি। সো নিজের সামান্য এক্সপেরিয়েন্স থেকে চেষ্টা করবো একটু গাইড করার জন্য। আশা করি ইনশাল্লাহ কাজে লাগবে। ওকে, আচ্ছা। সো প্রথমত আসি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, হ্যাঁ, বিসিএস এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আচ্ছা, একটু, হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই চ্যাপ্টারটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের ছিল এই কারণে, কারণ আমার হচ্ছে জিও পলিটিক্স অনেক ভালো লাগতো, হ্যাঁ। সো আমার এই যে ভূ রাজনৈতিক সে ব্যাপারটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগতো, তাই এই সাবজেক্ট আমি পড়ে অনেক মজা পাইতাম। ওকে, সো একটা কনসেপ্ট বা একটা ধারণা অনেকেই বলে যে বিসিএস মুখস্থ, বিসিএস মুখস্থ করে দেওয়া লাগে। এই ব্যাপারটা না আমি আসলে খুব মানে ব্লাইন্ডলি কখনো বিশ্বাস মানে করতাম না বা করিও নাই, ঠিক আছে। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটু গুছায় প্রিপারেশন নেই, তাহলে বৈশ্বিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, বৈশ্বিক যে সংস্থাগুলো আছে, সেগুলো কিভাবে চলছে সেগুলো সম্পর্কে ভালো একটা আমার আইডিয়া হবে। ওকে, সো আপনি যখন পড়বেন একটু চেষ্টা করবেন হচ্ছে ম্যাপ অ্যানালাইসিস করে পড়ার জন্য, ঠিক আছে। একটু ম্যাপ ধরে ধরে পড়ার চেষ্টা করবেন যে কোথায় কোন প্রণালী আছে, কিংবা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো কোনগুলো, বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কোনগুলো, ঠিক আছে। অর্থাৎ একটু ম্যাপ ধরে ধরে পড়ার সবসময় চেষ্টা করবেন হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি ব্যাপারটা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। এখন দেখেন, ম্যাপ যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি বুঝতে পারবেন যে দক্ষিণ চীন সাগরটা কেন গুরুত্বপূর্ণ, দক্ষিণ চীন সাগর কেন গুরুত্বপূর্ণ, কিংবা হচ্ছে বঙ্গোপসাগরটা কেন গুরুত্বপূর্ণ, বঙ্গোপসাগর কেন গুরুত্বপূর্ণ, বা আমরা বাংলাদেশে কেন আসলে হাব বলে থাকি, হ্যাঁ। দেন আমরা যে বলি যে হচ্ছে যে বিআরআই বা বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ, প্রত্যেকটা ব্যাপার আপনি খুব কোরিলেট করতে পারবেন যখন আপনি খুব ভালো করে ম্যাপটা আত্মস্থ করবেন। সুবিধাটা কোন জায়গায়, এই যে ভালো করে ম্যাপ করার মাধ্যমে আপনি কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবেন, কনসেপ্ট, ঠিক আছে। সো এই কনসেপ্টটা ক্লিয়ার করা কিন্তু জরুরি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে খুব ভালো করে একটু সিলেবাস অ্যানালাইসিস করবেন, হ্যাঁ, এটা আগেই বলা দরকার ছিল। সিলেবাস অ্যানালাইসিস, আপনি যখন প্রিপারেশন নেওয়া শুরু করবেন আপনার অবশ্যই দেখে নেওয়া উচিত যে সিলেবাসে কোন কোন টপিকস আছে, কোন কোন টপিকস আছে, হ্যাঁ, বা কোন কোন বিষয় থেকে আসলে প্রশ্ন হয়। সো কোন কোন টপিকস বা সাবজেক্ট যাই বলে না কেন সেগুলো একটু ভালো করে আগে দেখে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে একটু কোশ্চেন অ্যানালাইসিস করা, এগুলো অনেকবার করে বিভিন্ন সময় বলা হয়ে থাকে, আজকে একটু বলে দিচ্ছি। কোশ্চেন অ্যানালাইসিস, এটা কেন বলছি, দেখেন আপনি একটা টপিক যখন পড়তে যাবেন বা পড়ছেন দেখবেন যে ওই টপিক্সের সবকিছু থেকেই প্রশ্ন আসে না, কিছু সার্টেন এরিয়া থাকে যেখান থেকে বারবার প্রশ্ন আসে। সো কোথায় আপনি বেশি সময় দিবেন, কোথায় আপনি খুব বেশি সময় দিবেন, বা কোথায় আপনি কম সময় দিবেন, সেটা বোঝার জন্য আপনাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। সুবিধা কি, এই অ্যানালাইসিস করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় সময় বেশি দিবেন, কোথায় আপনি কম সময় দিবেন, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম আপনি এইটা আইডিয়া করতে পারবেন যে আপনার কোন কোন এরিয়া থেকে প্রশ্নগুলো হয়, হ্যাঁ, কোন কোন এরিয়া থেকে প্রশ্ন হয়। সো সিলেবাস অ্যানালাইসিস করলেন, কোশ্চেন অ্যানালাইসিস করলেন, পড়ার সময় একটু ম্যাপ দেখে পড়লেন বা একটা ছবি দেখে পড়লেন, হবে কি আপনি খুব ভিজুয়ালাইজ করে পড়তে পারবেন, ঠিক আছে। দেন যে পয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে কি,
নিউজ পেপার পড়া, হ্যাঁ, নিউজ পেপার পড়া এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এটা খুব রেগুলারলি ফলো করার চেষ্টা করতাম। আমি সফট কপি পড়তাম, সফট কপি। সো রেগুলারলি একটু পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। সুবিধা কি হয়, আপনি আসলে খুব ভালো করে বর্তমান সময়ের বা বর্তমান প্রেক্ষাপটে এই যে ভূ রাজনৈতিক যে অবস্থা, তার যে একটা পালা বদল বা তার যে প্রেক্ষাপট যে পরিবর্তন, তার যে আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে সে ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? সো নিয়মিত পত্রিকা পড়ার কিন্তু বিকল্প নাই। এই পত্রিকা পড়ার মাধ্যমে আপনার নলেজ বেসটা যেমন বাড়তেছে, ঠিক অ্যাট দ্য সেম টাইম আপনার লেখার যে একটা স্টাইল বা ভাষা শৈলী সেটাও কিন্তু ইমপ্রুভ হবে। বিসিএস এর একটা ধাপ প্রিলি, পরবর্তী কিন্তু আপনার রিটেন পরীক্ষা দেওয়া লাগবে। সো এই যে ভাষা সুন্দর করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু রেগুলার পড়ার মাধ্যমে কিন্তু আত্মস্থ করা সম্ভব, ঠিক আছে? আর লাস্ট একটা অনুষঙ্গর কথা বলবো, সেটা হচ্ছে কি ইউটিউব বিভিন্ন চ্যানেল, হ্যাঁ, আমি স্পেসিফিকলি নাম বলতেছি না, বাট ইউটিউব অনেক চ্যানেলে খুব সুন্দর অ্যানালাইসিস করে, হ্যাঁ। সো একটু অ্যানালাইসিস গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, আপনি মোটামুটি শুরু করার আগে খুব ভালো একটা কনসেপ্ট ডেভেলপ করে পড়তে পারবেন, যেটা আপনার বেসটাকে অনেক স্ট্রং করবে। ওকে, সো এই পর্যন্ত যা বললাম ক্লিয়ার আপনারা ভাই আপুরা যারা শুনছেন আমাকে? থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। সবাই রেসপন্স করছেন দেখে অনেক ভালো লাগছে। আচ্ছা, ওকে। একজন বললেন সুন্দর করে লেখার আহ্বান, আমি চেষ্টা করছি গুছিয়ে লেখার জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি মোটামুটি আমি একদম শুরু করে ধুপ করে পড়াশোনা না করে একটু চেষ্টা করেছিলাম যে ব্যাপারগুলো গুছিয়ে নেওয়ার জন্য, কোন কোন রিসোর্স থেকে পড়বো বা কি থেকে পড়বো সেটা একটু বেটার। অনেকে রিসোর্সের কথা জিজ্ঞাসা করতেছেন। রিসোর্সের কথা আসলে ওপেন প্ল্যাটফর্ম, ঠিক আছে? আমি বললাম আমি রেগুলারলি নিউজ পেপার পড়তাম, নিউজ পেপার পড়তাম। আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতাম। আমি হচ্ছে একটু বোর্ড বই গলা বলা বোর্ড বইগুলা পড়ার চেষ্টা করতাম, বোর্ড বুক, ঠিক আছে? সেক্ষেত্রে ক্লাস 6 থেকে 10 বা 11-12-এর যে ইতিহাস বই আছে, ভূগোল বই আছে, সেগুলো কিন্তু পড়ার চেষ্টা করতাম। আর উত্তরণের বই কিন্তু আপনি পড়তে পারেন, উত্তরণের বই কিন্তু গুছিয়ে দেওয়া আছে, হ্যাঁ। সো চয়েস ইজ ইউর্স, কোনো সমস্যা নেই। বাট চেষ্টা করবেন যেন আপনি টপিকটা একটু বুঝে নেওয়া পড়তে পারেন, যেটা এখনো সময় আছে কনসেপ্টটা ডেভেলপ করার, আপনার মানে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, একটু চেষ্টা করবেন যে একটু বুঝে বুঝে পড়ার জন্য। তাহলে সুবিধা কি হবে, আপনি যেই সময়টা পড়ার জন্য দিচ্ছেন এটা আপনাকে একটা ভালো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিবে, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন ইনশাআল্লাহ। ওকে, ওকে। সিয়াম ভাই বলেছেন কোশ্চেন অ্যানালাইসিস করে পড়লে কি মোটামুটি 60-70% কভার হবে? আই মিন প্রিভিয়াস কোশ্চেন রিপিট হয় বিসিএস এ? ভাইয়া ঠিক বরাবর রিপিট হয় তা বলবো না, বাট টাইপ গুলো রিপিট হতে পারে, এবং একটা কোশ্চেনের যে ব্যাখ্যা থাকে সেই ব্যাখ্যা থেকে প্রশ্ন হতে পারে। সো অ্যানালাইসিস করার বিকল্প নাই। আর আমার খুব সামান্য অভিজ্ঞতা যা বলে গিয়ে, বাংলাদেশে যে সকল পরীক্ষাগুলো হয়, হ্যাঁ, বাংলাদেশে যে সকল পরীক্ষা হয় বিসিএস কে বলে মানে মাদার অফ অল জব প্রিপারেশন বলে, ঠিক আছে? সুবিধা কি হয়, এই প্রিপারেশনের মাধ্যমে আপনি ব্যাংকের পড়াশোনাগুলো মোটামুটি আত্মস্থ হয়ে যায়, কিংবা হচ্ছে আপনি যদি মনে করেন যে এনএসআই বা হচ্ছে বেজা বেবসা, সেগুলোর প্রিপারেশন কিন্তু গুছিয়ে ফেলা যায়। সো মোটামুটি বিসিএস টা প্রিপারেশন গুছিয়ে নিলে হয় কি, অন্যান্য মানে প্রিপারেশন গুলো মোটামুটি গুছিয়ে ফেলা যায়। আর এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনি জব সলিউশনটা একটু করবেন, হ্যাঁ, জব সলিউশন। জব সলিউশন নট নেসেসারি যে শুধুমাত্র বিসিএস টাই করবেন, বিসিএস এর পাশাপাশি অন্যান্য যে সকল পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবেন। ট্রাস্ট মি ভাই, ভাই আপু যারাই শুনছেন, মানে আমার কাছে মনে হয় যদি আপনি রেগুলারলি একটা করে বা 30টা করে প্রশ্ন করে জব সলিউশন থেকে প্রশ্ন সলভ করতে পারেন, আপনি দেখবেন যে অলমোস্ট সব প্রশ্নে আপনার কাভার হয়ে গেছে। এটা আসলে কেন বলতেছি, আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে বাংলাদেশে যে সকল পরীক্ষাগুলো হয় এখানে আসলে মৌলিক প্রশ্ন খুব কমই হয়। ম্যাক্সিমাম প্রশ্ন দেখা যায় রিপিট করে বা কোনো না কোনো জায়গার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় দেয়, ঠিক আছে? সো আপনি যত বেশি নিজেকে প্রশ্ন দেখাতে পারবেন বা সলভ করতে পারবেন, আমার মনে হয় আপনার প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা তত বেড়ে যাবে, ঠিক আছে? সো জব সলিউশনে কিন্তু বিকল্প নাই। সো অনেকগুলো অনুষঙ্গের কথাবার্তা বললাম আজকে। সো এবার আশা করি ইনশাল্লাহ কাজে লাগবে। এবার একটু পড়াশোনায় যাই, হ্যাঁ। সো ইনিশিয়ালি আজকে যেই সংগঠনটা নিয়ে কথা বলবো সেটা আপনাদের অনেক পরিচিত একটা সংগঠন, সেটা হচ্ছে সার্ক, হ্যাঁ। So আমি চেষ্টা করবো আসলে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে কথা বলার জন্য, বা আমি এটা বলার চেষ্টা করবো যে এই যে টপিকসটা আমরা পড়ছি সেই টপিক থেকে বেসিক্যালি কোন কোন ধরনের প্রশ্ন হয়ে থাকতে পারে বা হতে পারে, ঠিক আছে? তো স্যার যে সংগঠনটা আছে, প্রথমত হচ্ছে এটা কি পড়া লাগবে কিনা? হ্যাঁ, এটা পড়া লাগবে। কেন পড়া লাগবে? এইটার যে দুইটা পার্ট আছে, সাপটা বা সাফটা, ওগুলা কিন্তু আসলে ইনিশিয়ালি কাজ করে হয়তো বা আমরা জানি না। আমরা আমরা সবসময় ভাবি যে সার্ক হয়তো বা এখনো কমায় আছে, স্যারকে পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে শুনছি আমরা। বাট সাপটা বা সাপটা চুক্তির আন্ডারে কিন্তু অনেক ধরনের কার্যক্রম কিন্তু এখনো চলমান আছে, হ্যাঁ।
সো সার্ক যে ব্যাপারটা, সার্ক হচ্ছে কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেই দেশগুলোর একটা আঞ্চলিক সংগঠন হচ্ছে কি সার্ক। ওকে, আঞ্চলিক সংগঠন, সংগঠন সার্ক। এই সার্কের পূর্ণরূপটা পরীক্ষাতে আসতে পারে। পূর্ণরূপ কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এখানে অনেকে যে ভুলটা করে ফেলেন আমি দেখেছি, সেখানে ফরের জায়গায় অনেকে অফ লিখে ফেলেন, ঠিক আছে? এটা করা যাবে না। অর্থাৎ কি আপনাকে পূর্ণরূপটা কিন্তু ভালো করে প্রিসাইসলি জানতে হবে। এটা এমসিকিউতে আসতে পারে বা পরবর্তী সময় যদি রিটেনের ক্ষেত্রে যদি প্রশ্ন আসে সেখানেও কিন্তু কাজে লাগতে পারে, ঠিক আছে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি। বেসিক্যালি দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে বাণিজ্যের প্রসার কিংবা হচ্ছে অর্থনৈতিক অবস্থাটাকে উন্নয়ন করার যে একটা ব্যাপার, সেটা নিয়ে চিন্তা করেন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি আছেন, মেজর জিয়াউর রহমান, উনি চিন্তা করেছেন হচ্ছে সেই সময়টা যে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমরা সম্পর্কটাকে কিভাবে বাড়াতে পারি। তারই প্রেক্ষাপটে হচ্ছে 1985 সালে, আমি একটু মুছে দিচ্ছি এখানে যে একটু ওভার রাইটিং হয়েছে, 1985 সালের 8 ডিসেম্বর, 8 ডিসেম্বর হচ্ছে এই সার্ক প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? এটা হচ্ছে মানে প্রতিষ্ঠাতা কে ছিলেন? সে ছিলেন হচ্ছে যে উদ্যোক্তা, যাই যাই বলি না কেন, যে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান। এর যে সদর দপ্তর, আমাকে বলতে পারবেন যে সার্কের সদর দপ্তর কোথায়? একটু চ্যাট বক্সে বলেন তো কাইন্ডলি, সার্কের সদর দপ্তর কোথায়? আপনারা জানেন এগুলো, খুবই সহজ, আমি জানি। আহ ভাস্কর ভাই উত্তর করেছেন নেপালে। আর একটু স্পেসিফিকলি বলেন তো। হ্যাঁ, ভেরি গুড, নেপালের কাঠমান্ডুতে। এক্সিলেন্ট, খুব ভালো লাগলো, মাশাল্লাহ, আপনারা জানেন। হ্যাঁ, সো নেপালের যে কাঠমান্ডু শহর আছে, কাঠমান্ডু, সেই কাঠমান্ডুতে কি সার্কের সদর দপ্তর অবস্থিত। ওকে, সো সার্ক বেসিক্যালি একটা আঞ্চলিক সংগঠন। কোন এরিয়ার আঞ্চলিক সংগঠন? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংগঠন। সার্কের পূর্ণরূপ কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা 1985 সালের 8 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর হচ্ছে কি নেপালের কাঠমান্ডু। সদস্য, ইনিশিয়ালি সার্কের সদস্য ছিল 7টা, ঠিক আছে? 7টা। কোন 7টা? একটু আমরা যদি একটু ম্যাপের দিকে তাকাই, আহ, বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, তারপর ছিল হচ্ছে শ্রীলঙ্কা, মালদ্বীপ আর পাকিস্তান। এই যে 7টা দেশ আছে, দেখেন আমি ম্যাপ দেখে কিন্তু করতেছি। বাংলাদেশের উপরে কি আছে? ভুটান, তার পাশে আছে নেপাল, নেপাল নিচে আছে ভারত, নিচে আছে শ্রীলঙ্কা আর মালদ্বীপ, আর উপরে পাকিস্তান। এই যে 7টা দেশ আছে, দক্ষিণ এশিয়ার যে 7টা দেশ আছে, এই 7টা দেশ নিয়ে কি আমার ইনিশিয়ালি সার্কটা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে 2007 সালে, পরবর্তীতে 2007 সালে আফগানিস্তান, আফগানিস্তান হচ্ছে আফগানিস্তান সার্কে যোগদান করলে, আফগানিস্তান সার্কে যোগদান করলে সার্কের সদস্য হচ্ছে 8টি, ঠিক আছে? সো সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 7টি, বাট 2007 সালে যখন আফগানিস্তান সার্কের সদস্য হিসেবে যুক্ত হয় তখন সার্কের সদস্য হয় 8টি। সো যদি আপনাকে প্রশ্ন করে সার্কের সদস্য কয়টি, উত্তর কি হবে? 8টি। যদি বলে সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি, উত্তর কি হবে? 7টি। ঠিক আছে, আশা করি এই ব্যাপারগুলো খুবই সহজ, আপনাদের ক্লিয়ার। উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ। প্রথম সম্মেলন, আমাকে কেউ একজন বলেন তো, প্রথম সম্মেলনটা কোথায় হয়েছিল সার্কের? সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? এনিওয়ান? ভেরি গুড, সাবাস, অনেকে পেরেছেন। প্রথম সময় ঢাকাতে হয়েছিল, ঢাকাতে। ভেরি গুড, ঢাকা। বলতে সর্বশেষ সম্মেলনটা কোথায় এবং মানে কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? সর্বশেষ যে সম্মেলন কোথায় এবং কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? এনিওয়ান, দেখি তো কেউ রেসপন্স করতে পারেন কিনা। আমার খুব ভালো লাগছে, অনেকেই রেসপন্স করছেন। এটা খুব পজিটিভ একটা জিনিস। আমার এই ক্লাস করার ক্ষেত্রে এই ব্যাপারটা অনেক ভালো লাগে যে আপনারা রেসপন্স করেন। সো হ্যাঁ, ভেরি গুড। 2014 সালে নেপালে। একটু খেয়াল করবো, এখানে একটা কথা আছে যে দেখেন এখন 2025 সাল চলতেছে, লাস্ট 2014 সালে হয়েছে। দ্যাট মিনস প্রায় 11 বছর ধরে কোনো সম্মেলন অনুষ্ঠিত হয় না, ঠিক আছে? ব্যাপারটা এরকম ধরনের। সো এটা বেসিক্যালি আসলে কেন হয়, খুব সিম্পল করে বলি। এই সার্কের যে এজেন্ডা ছিল, হ্যাঁ, সার্কের এজেন্ডার মধ্যে একটা ছিল কি যে প্রত্যেক দেশ যদি সর্বসম্মতভাবে মানে কোনো কিছু মানে হচ্ছে প্রপোজে কোনো এগ্রিমেন্ট করে বা এগ্রি করে, তখন সেটা কি আলটিমেটলি কার্যকর হয়। সার্কের ক্ষেত্রে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব কাজ করে, ওদের মধ্যে একটা মানে সবসময় একটা কি অস্থিরতা কাজ করে। দ্যাট মিনস এই যে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা রেষারেষি যে কাজ করে ভারত আর পাকিস্তানের মধ্যে, এই কারণে হয় কি
সার্কের সম্মেলনগুলো কিন্তু আসলে হচ্ছে না, অর্থাৎ সার্ক যে বলেন যে কোমায় আছে, বা সার্ককে আসলে পুনর্জাগরিত করার চেষ্টা করা হচ্ছে। সো বেসিক্যালি যেহেতু সার্কের যে আমার বলবো যে মূলনীতি বলতে পারি, সেই মূলনীতির মধ্যে বলা আছে যে প্রত্যেক দেশ যদি ইউনানিমাসলি মানে একবারে সর্বসম্মতভাবে যদি কোনো জিনিস মানে অ্যাপ্রুভ করে তখন সেটা কার্যকর হয়। বাট ভারত আর পাকিস্তানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব কাজ করে, এই কারণে দেখা যায় কি সার্কের সম্মেলনগুলো আসলে অনুষ্ঠিত হতে চাচ্ছে না। বাট এটা চেষ্টা করা হচ্ছে। জনসংখ্যায় বৃহত্তম ক্ষুদ্র, দেখেন দেশ দেখলেই বোঝা যাচ্ছে যে ভারত শর্ট মানে সার্কের যে 8টা দেশ আছে তার মধ্যে আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত, এবং জনসংখ্যা ডেফিনেটলি ভারতই হবে, ঠিক আছে, অর্থাৎ বৃহত্তম কোন দেশ? ভারত। তাহলে আমায় বলেন তো যে সার্কের যে দেশগুলো আছে তার মধ্যে ক্ষুদ্রতম জনসংখ্যা কোন দেশে? এক্সিলেন্ট, সেজান ভাই উত্তর করেছেন, মাশাল্লাহ। আসিফ ভাই উত্তর করেছেন, মশিউর ভাই উত্তর করেছেন, মাশাল্লাহ, ভেরি গুড। সিয়াম ভাই উত্তর করলেন, হ্যাঁ, মালদ্বীপ, ভেরি গুড। এই যে ছোট্ট দেশটা মালদ্বীপ, সেই মালদ্বীপ, অর্থাৎ জনসংখ্যায় সবচেয়ে বেশি মানুষ থাকে ভারতে, আর ক্ষুদ্রতম হচ্ছে মালদ্বীপ। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে রাখি, যেহেতু আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করেছেন, আমি চেষ্টা করবো ক্লাসের শেষ পর্যায়ে বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো একটু করে রাখার জন্য। আমি আপনাদের টেকনিক বা পড়ার অ্যাপ্রোচটা কেমন হতে পারে সেই সংক্রান্ত প্রশ্নগুলো ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবে ক্লাসের শেষের দিকে, হ্যাঁ। ওকে, সো আশা করি শেষ পর্যন্ত থাকবেন, যেন আপনাদের যে কনফিউশন গুলো আছে সেগুলো যেন আমি একটু হলেও আমার সামান্য জ্ঞান থেকে একটু হলেও যেন সাহায্য করতে পারি। সার্কের পর্যবেক্ষক দেশ থাকে হচ্ছে 8টি, আর হচ্ছে সংস্থা একটি। জাস্ট নামগুলো মনে রাখলে হচ্ছে, এখান থেকে আসলে তেমন একটা প্রশ্ন আসে না। সো এই যে স্লাইডটা পড়লাম, এই স্লাইডটা থেকে তাহলে প্রিলির পার্সপেক্টিভে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো নিয়ে বেসিক্যালি আলোচনা করেছি। পূর্ণরূপ, প্রতিষ্ঠা সাল, সদর দপ্তর, সদস্য, আর হচ্ছে জনসংখ্যায় বৃহত্তম ক্ষুদ্রতম কোনটা কোনটা দেশ, ঠিক আছে। সো ভাইয়া আপুরা যারা আমাকে শুনছেন এই পর্যায়ে, আপনারা কি এই পর্যন্ত ক্লিয়ার? কাইন্ডলি যদি একটু ক্লিয়ার হয়ে থাকেন কাইন্ডলি চ্যাট বক্সে সি লিখবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। সো এবার আমরা একটু আসি সার্কটা আসলে বিশেষত্ব কি, ঠিক আছে, আপনারা জানেন, জাস্ট আমি কয়েকটা পয়েন্ট একটু রিটেনের পার্সপেক্টিভে বা একটু আপনার কনসেপ্টটা মাথায় রাখার জন্য একটু কয়েকটা পয়েন্ট নিয়ে জাস্ট কথা বলবো, ঠিক আছে। সার্কের উল্লেখযোগ্য বিশেষত্ব প্রথমটা হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্ব করা, ঠিক আছে। সো আমরা জানি সার্ক হচ্ছে কি দক্ষিণ এশিয়া একটা রিজিওনাল সংগঠন। সো দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্টেশন করার একটা মাধ্যম কি ছিল? সার্ক ছিল, ঠিক আছে, সার্ক। সো এটা কিছু দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী একটা সংস্থা ছিল, এই জন্য এটা বিশেষভাবে গুরুত্ব পায়। আঞ্চলিক সহযোগিতার প্রচেষ্টা, আমরা যদি একটু ম্যাপটা খেয়াল করে দেখি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দেশ কিন্তু মানে বলা যায় কি একদম পাশাপাশি, অর্থাৎ কোনো না কোনো ভাবে ইন্টার রিলেটেড। সো এই যে ইন্টার কানেক্টেড বা ইন্টার রিলেটেড আমরা বলছি, ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আঞ্চলিক যে সহযোগিতা, সাপোজ ধরেন হচ্ছে টেকনোলজিক্যাল ট্রান্সফার, ঠিক আছে, ট্রান্সফার ধরতে পারেন আপনি, ইকোনমিক, হ্যাঁ, ট্রান্সফার, ইকোনমিক কোলাবোরেশন, ঠিক আছে। দেন আপনি ধরতে পারেন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এই যে মানে পারস্পরিক দেশগুলোর মধ্যে আপনি হচ্ছে প্রযুক্তিগত সহায়তা কিংবা অর্থনৈতিক উন্নয়ন ঘটানো, বাণিজ্যের প্রসার ঘটানো, কিংবা জলবায়ু পরিবর্তন রোধ করার ক্ষেত্রে যে ভূমিকা রাখা, প্রত্যেকটা ব্যাপার কিন্তু আসলে কি স্যার কাজ করে। সো আঞ্চলিক সহযোগিতার প্রচেষ্টা। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সার্বভৌমত্ব সমানাধিকার, এটার মানে হচ্ছে সার্ক ওই ব্যাপারটা নিয়েও চিন্তা করে, ওই ব্যাপারটা নিয়ে কনসার্ন থাকে যে প্রত্যেকটা দেশ যেন হচ্ছে কি মানে যখন ভোট দেয় বা কোনো কোনো এগ্রিমেন্ট করে সে যেন সমান অধিকার পায়। অ্যাট দ্য সেম টাইম ওরা চেষ্টা করে যে সিকিউরিটি যে কনসার্ন, কোনো দেশে যেন সার্বভৌমত্ব লঙ্ঘন না হয় সেই ব্যাপারটাকে দেখভাল করা, ঠিক আছে। তো সার্বভৌমত্ব সমানাধিকার নিয়েও কাজ করে। উন্নয়ন কেন্দ্রিক এজেন্ডা, এটা ছোট করে একটু বলি। দেখেন, আমরা যে বর্তমানে তো গ্লোবাল ভিলেজে থাকি, ঠিক আছে, বিশ্বায়নের এই যুগে প্রত্যেকটা দেশের সাথে ইন্টার রিলেটেড। সো আমরা যখন কোনো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ঠিক আছে, স্ট্রাকচার ডেভেলপমেন্ট, তখন কি হয় বিভিন্ন র মেটেরিয়ালস লাগে, ঠিক আছে, বা আমার হচ্ছে টেকনোলজি লাগে। সো এই যে আমার দেশের উন্নয়ন বা দারিদ্র্য বিমোচনের কথা আমরা বলতে পারি, বা খাদ্য নিরাপত্তার কথা আমরা বলতে পারি, হ্যাঁ। তো একটা দেশের সামগ্রিক যে উন্নয়নের কথা হয় সেই উন্নয়নটার যে ধারাবাহিকতা সেটার জন্য কিন্তু আমার সার্ক ভূমিকা পালন করে। দেন বিশেষ সংস্থাগুলোর কার্যক্রম, এটা নিয়ে একটু পরবর্তীতে কথা বলবো। সার্কে কিন্তু অনেকগুলো সংগঠন আছে, আবহাওয়া নিয়ে কাজ করে, দেন হচ্ছে যে যক্ষ্মা নিয়ে কাজ করে। সো এরকম সার্কের যে বিশেষ সংস্থাগুলো আছে
সেই সংস্থাগুলো এক একটা এরিয়া নিয়ে কাজ করে, যার মাধ্যমে চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা রিজিয়নকে কাভার করা, ঠিক আছে। সো এই জন্য যেহেতু সার্ক মোটামুটি বলা যায় যে আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর কথা বলি, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর অনেকগুলো জিনিস কাভার করে, তো সেই কারণে কিন্তু এটা অনেক বেশি গুরুত্ব বহন করে, অনেক বেশি বিশেষত্ব বহন করে, ঠিক আছে। সো ক্লিয়ার ভাই আপুরা? এই পর্যন্ত খুব সহজ জিনিস, আপনারা জানেন, জাস্ট একটু গুছিয়ে দিলাম যেন মনে থাকে। দেখেন, মুখস্থ করলে প্রেশার লাগবে, মুখস্থ করে না পড়ে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন, তাহলে পড়তে ভালো লাগবে, মনেও থাকবে। ক্লিয়ার ভাই আপুরা এই পর্যন্ত? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। সো আমরা একটু আঞ্চলিক কেন্দ্রগুলো জাস্ট নামগুলো মনে রাখবো, হ্যাঁ, জাস্ট নামগুলো একটু মনে রাখবো, আর নাম থেকে প্রশ্ন আসে এট দ্য সেম টাইম। আমি এখানে কয়েকটা কথাবার্তা বলবো, দেখেন, যেগুলো লাল দিয়ে বোল্ড করা সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো থেকে প্রশ্ন নর্মালি হয়ে থাকে, সেটা বিসিএস বা অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হয়, ঠিক আছে। So, আমরা দেখতে পাচ্ছি স্যার কৃষি কেন্দ্র বা আবহাওয়া কেন্দ্র দুইটা হচ্ছে ঢাকা, বাংলাদেশে অবস্থিত। তথ্য কেন্দ্র আর সার্ক সচিবালয় এটা হচ্ছে কাঠমান্ডু, নেপালে অবস্থিত। যক্ষ্মা বা এইচআইভি এইডস কেন্দ্র সেটাও কাঠমান্ডু, নেপালে অবস্থিত, ঠিক আছে। এই যে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, এটা নিয়ে একটু কথা বলবো। এটা ইনিশিয়ালি যখন হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন হয়েছিল কি নয়াদিল্লিতে। পরবর্তী সময়ে এটা হচ্ছে গুজরাটের যে গান্ধীনগর আছে, গান্ধীনগরে কিটা সদর দপ্তর বা হচ্ছে কেন্দ্র স্থাপন করা হয়, ঠিক আছে। প্রথম ছিল নয়াদিল্লিতে, পরে হচ্ছে গুজরাটের গান্ধীনগরে স্থাপন করা হয়। সার্ক বিশ্ববিদ্যালয় কিন্তু নয়াদিল্লিতে স্থাপন করা হয়। আচ্ছা, এই স্লাইডের ইনফরমেশন গুলো বুঝাই যাচ্ছে একটু মুখস্থ টাইপের, বাট এখানে আমি একটু কথা বলতে চাই, একটু দেখেন খেয়াল করে। এই যে কৃষি, হ্যাঁ, এই কৃষি ব্যাপারটা কি আসে? সাস্টেনেবল এগ্রিকালচার, সাস্টেনেবল এগ্রিকালচার, ঠিক আছে। অর্থাৎ আমার যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, সেই দেশগুলোর কৃষি বিষয়ক যে গবেষণা, কৃষিকে কিভাবে উন্নয়ন করা যায় বা খাদ্য নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করে কি স্যার কৃষি কেন্দ্র। আবহাওয়া নিয়ে যদি একটু বলি, ওয়েদার ফোরকাস্ট বা ক্লাইমেট চেঞ্জের যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আবহাওয়া গবেষণা কেন্দ্র কাজ করে। দেন হচ্ছে যদি একটু বলি যে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, অর্থাৎ দুর্যোগের কারণ কি বা দুর্যোগ পরবর্তীতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই যে ব্যাপার স্যাপারগুলো নিয়ে। অর্থাৎ দেখেন খেয়াল করে, আমি কৃষি নিয়ে কাজ করছি, আমি ক্লাইমেট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, আমি খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করতেছি। So, অনেকগুলা বিষয় নিয়ে কিন্তু স্যার আসলে কাজ করে। এই জন্য কি তার যে আঞ্চলিক যে কেন্দ্র সমূহ আছে সেগুলো কিন্তু গুরুত্ব বহন করে। দেন আসে হচ্ছে সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, শক্তি কেন্দ্র বা জ্বালানি কেন্দ্র, সেটা হচ্ছে ইসলামাবাদ, পাকিস্তানে অবস্থিত। সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে শ্রীলঙ্কার কলম্বোতে। আর বন গবেষণা কেন্দ্র হচ্ছে থিম্পু বা ভুটান, ঠিক আছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে সাংস্কৃতিক কেন্দ্র আসলে কেন দরকার, এটা তো না হইলে হয়। দেখেন, একটা খুব কমন টার্ম আছে কালচারাল ডিপ্লোমেসি, হ্যাঁ, কালচারাল ডিপ্লোমেসি নিশ্চয়ই আপনারা শুনতে পারার কথা, ডিপ্লোমেসি, হ্যাঁ। একটা প্রোগ্রাম এমন হয়েছিল যেরকম দেখছি যে অ্যাম্বাসেডার সাহেব উনি হচ্ছে কথার শেষে বলছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই যে মানে উনি মানে ওনার একটা কথার মাধ্যমে বাংলাদেশি মানুষের যে ইমপ্রেস করার যে ব্যাপারটা, হ্যাঁ। সাপোজ আপনি মনে করেন হচ্ছে জাপানে গেলেন, জাপানে যে আপনি জাপানি ভাষায় কোনো একটা ছোট একটা গান গাইলেন, হ্যাঁ। এই যে কালচারাল যে এক্সচেঞ্জ করা বা আপনি আপনার যে সংস্কৃতিকে ধারণ করা, এই যেগুলো সংরক্ষণ করা, এগুলোর জন্য কিন্তু সাংস্কৃতিক কেন্দ্রগুলো কিন্তু গুরুত্ব বহন করে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম সার্কের যে আঞ্চলিক সংগঠনগুলো আছে এগুলো কিন্তু আলটিমেটলি বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে, হ্যাঁ। এই সেক্টরগুলো কিন্তু আপনার আপনার দেশের উন্নয়ন বলতে পারেন, বা আপনি যদি বলেন মানে বৈশ্বিক যে সম্পর্ক, সেই সম্পর্ককে ত্বরান্বিত করা বা হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে, ঠিক আছে। সো এখানে তথ্যগুলো একটু মনে রাখা লাগবে, বাট অ্যাট দ্য সেম টাইম যদি ব্যাকগ্রাউন্ড গুলো মনে রাখেন আপনি লিখতে গেলে খুব ভালো লিখতে পারবেন, ঠিক আছে। সো ভাই আপুর এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সেজন ভাই। ভাস্কর ভাই উত্তর করেছেন। সো আমরা এখন সার্কের দুটা বাণিজ্য চুক্তি নিয়ে পড়াশোনা করবো, একটা হচ্ছে সাপটা, পরটা হচ্ছে সাফটা, ঠিক আছে। আহ, আহ, প্রথমে সাপটা নিয়ে কথা বলবো। সাপটা নিয়ে কথা বলতে গেলে যে ভুলটা আসলে করে থাকেন সেটা নিয়ে ইনিশিয়ালি কথা বলি। এখানে যে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, ট্রাস্ট মি, আপনি এখানে ভুলে লিখবেন যে ট্রেড, ট্রেড এটা লিখবেন, আর অ্যারেঞ্জমেন্ট লিখবেন হচ্ছে এগ্রিমেন্ট বা এরিয়া, এগ্রিমেন্ট বা এরিয়া লিখে দিবেন, ঠিক আছে। সো এই যে মনে করেন ভুল, হ্যাঁ, ভুল মানে এলাবোরেশন করলে কিন্তু হবে না, ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন লিখলে কিন্তু হবে না, ঠিক আছে। সাবটার পুনর হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে একটা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, ঠিক আছে। আমায় একটু বলেন তো, বাংলাদেশের সাথে একটা দেশেরই
পিটিএ করা আছে, পিটিএ বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করা আছে, আমাকে বলতে পারবেন এটা কোন দেশের সাথে করা আছে? বাংলাদেশের সাথে একটা দেশেরই প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করা আছে। এখনো আমি উত্তরটা পাই নাই। সবাই ভুল উত্তর দিচ্ছেন। আহ না, মশিউর ভাই হয় নাই, সিয়াম ভাই হয় নাই, রাফিদ ভাই হয় নাই। আহ আরেকটু ওয়েট করি, দেখি আর কয়েকটা উত্তর নেওয়ার চেষ্টা করি। নাফিস ভাই না, ইফাত ভাই না, অরিজিৎ শাহ না। বাংলাদেশের সাথে হচ্ছে ভুটানের, হ্যাঁ বাংলাদেশের সাথে হচ্ছে ভুটান যে দেশটা আছে, সেই ভুটানের হচ্ছে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আছে, ঠিক আছে? বাংলাদেশের সাথে একটা দেশেরই প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, সেটা হচ্ছে কি ভুটান। আচ্ছা, এখন আসে হচ্ছে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত কত সালে, ঠিক আছে? এই যে আমি বললাম সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং যে অ্যারেঞ্জমেন্ট, এটা আসলে কত সালে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে 1993 সালে স্বাক্ষরিত হয়, 1993 সালে স্বাক্ষরিত হয়। আচ্ছা, আমায় একটু বলেন তো যে এই সদস্য কয়টা হইতে পারে দেখি তো। আপনারা জানেন যে সার্কের সদস্য 8টা, তাহলে বলেন তো সাপটার সদস্য কয়টা হইতে পারে? এই ভাস্কর ভাই ভুলটা করে ফেলছেন। দেখেন, এই ভুলটা আসলে হয়, হ্যাঁ, যে মনে হয় সার্কের সদস্য তো 8টা, সাপটাও নিশ্চয়ই 8টা হওয়ার কথা, বাট একটু খেয়াল করে দেখেন, সাপটা কিন্তু 1993 সালে কিন্তু ফর্ম মানে হচ্ছে স্বাক্ষর করা হয়েছিল, তখন কিন্তু আফগানিস্তান ছিল না, কারণ আফগানিস্তান আসছে 2007 সালে, ঠিক আছে? দ্যাট মিনস আমার সাপটার সদস্য দেশ হচ্ছে 7টি। আচ্ছা, একজন বলেছেন হচ্ছে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট গুলোর সুবিধা আসলে কি? বেসিক্যালি প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট গুলোতে দেখা যাচ্ছে শুল্কের পরিমাণ শূন্য হয় প্রায়, ঠিক আছে? অর্থাৎ বলা যায় বিনা শুল্কে আপনি বাণিজ্য করতেছেন। সো এইটা কিন্তু অনেক বড় অ্যাডভান্টেজ বাংলাদেশের জন্য। বাংলাদেশ হচ্ছে তার 100টা পণ্যের ক্ষেত্রে এই সুবিধা পায়, আর ভুটান পায় 34টা, ঠিক আছে? আচ্ছা, কার্যকর হচ্ছে 1995 সালে। ওকে, সো আমি মানে তো বললাম, পূর্ণরূপটা বললাম, সদস্য সংখ্যা বললাম, স্বাক্ষরিত আর কার্যকর বললাম, ঠিক আছে? এবার একটু মানে একটু কনসেপ্টটা বুঝে নেওয়ার চেষ্টা করি যে আসলে এটা কেন হয়েছে বা এটার গুরুত্ব কোন জায়গাটা, ঠিক আছে? বাণিজ্য ঘাটতি হ্রাস, আমরা দেখি যে বাংলাদেশের সাথে ভারতের কিন্তু একটা বিশাল পরিমাণে বাণিজ্য ঘাটতি আছে, বা হয় কি অন্যান্য দেশের সাথে মানে ভারতের সাথে অন্যান্য দেশের মধ্যে কিন্তু একটা বাণিজ্য ঘাটতি কাজ করে। সো সাপটার মানে হচ্ছে যে আওতায় ওরা এটা নিয়ে কাজ করার চেষ্টা করছিল, যেন হচ্ছে কি বাণিজ্য ঘাটতির পরিমাণটা কমিয়ে নিয়ে আসা যায়। অর্থাৎ আমি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে পরিমাণ পণ্য রপ্তানি করি, ঠিক এক মানে ঠিক কাছাকাছি পরিমাণ যেন আমি আমদানি করতে পারি, ঠিক আছে? অর্থাৎ এই যে ঘাটতিটা বা যে বৈষম্য যেটা আছে, বৈষম্য যেন কমিয়ে নিয়ে আনা যায়, সেটা নিয়ে কাজ করা লাগবে। দেন শুল্ক সুবিধা, দেখেন প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের কথা যদি আমি বলি, দেখেন অগ্রাধিকার মূলক বাণিজ্য চুক্তি, আমি কি বললাম যে শুল্ক প্রায় শূন্যের দিকে চলে যাবে, প্রায় মানে বিনা শুল্কে পণ্য আমদানি রপ্তানি করতে পারছেন, যার মাধ্যমে আপনার কিন্তু ব্যবসায়িক যে ব্যাপার স্যাপার গুলো আছে, অর্থাৎ ব্যবসায়িক যে সম্পর্ক আছে, সেটা কিন্তু গতিশীলতা লাভ করবে, ঠিক আছে? তো সাপটা যে চুক্তি সেটা কিন্তু এটার আন্ডারে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? সো আই হোপ সাপটার যে উদ্দেশ্য সেটা আপনাদের ক্লিয়ার। এবার একটু সাফটা নিয়ে পড়াশোনা করি, ঠিক আছে? সাফটা, এই যে সাফটা আছে, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি, ঠিক আছে? এখন এইখানেও একটু মানে যেটা ভুল হইতে পারে, দেখেন এখানে আপনি বলতে পারেন যে আচ্ছা ভাইয়া, আপনি তো বলেন 2007 সালে আফগানিস্তান সে হচ্ছে যে সার্কের সদস্য মানে লাভ করে, হ্যাঁ সদস্যপদ লাভ করে। বেসিক্যালি এই যখন সাফটা হয়, অর্থাৎ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা মুক্ত বাণিজ্য চুক্তি হয়, তখন বেসিক্যালি আমার আফগানিস্তান যেটা বলি সে হচ্ছে আগ্রহ দেখায়, ঠিক আছে? সে আগ্রহ দেখার ফলশ্রুতিতে পরবর্তী 2007 সালে সে কিন্তু সার্কের সদস্য হয়। ওকে, তো একটু মনে রাখবেন যে ভুলটা আসলে হতে পারে, সেখানে সাফটা সদস্য কিন্তু 8টি, যেখানে সাপটা ছিল 7টা, সেখানে সাফটা হচ্ছে 8টা। একটু জাস্ট এখানে ছোটখাটো ভুল হয়, এখানে কঠিন কিছু নাই, আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর পূর্ণরূপটা দেখবেন ইনশাল্লাহ, সেটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। সিনেমা আমি তো বললাম যে যখন সাফটা চুক্তিটা হয় 2004 সালে স্বাক্ষরিত হয়, তখন আসলে আফগানিস্তান আগ্রহ দেখায়, আগ্রহ দেখানোর মাধ্যমে সে সাফটাতে যুক্ত হয়, সাফটার মাধ্যমে পরবর্তী সময় সে সার্কে পূর্ণ সদস্যপদ লাভ করে 2007 সালে। সাদন ভাই ক্লিয়ার? আচ্ছা, ভাস্কর ভাই বলতেছেন, দেখেন যেটা হচ্ছে প্রিফারেন্সিয়াল মানে ট্রেড এগ্রিমেন্ট, ওটাতে একদম বিনা শুল্ক, বাট যেটা মুক্ত বাণিজ্য চুক্তি সেখানে কিছু পরিমাণ আপনাকে শুল্ক দিতে হয়, ঠিক আছে? এখানে হচ্ছে পার্থক্যটা। ওকে, আমরা একটু আসিয়ান নিয়ে কথাবার্তা বলবো এখন, ঠিক আছে? আমায় আপনারা যারা শুনছেন আমায় একটু বলতো আসিয়ানের পূর্ণরূপ কি? আসিয়ানের পূর্ণরূপ কি শুনি একটু।
একটু চ্যাট বক্সে লিখবেন যে আসিয়ানের পূর্ণরূপ কি। আসিয়ান নিশ্চয়ই শুনেছেন, আমরা বারবার করে কথা বলি যে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানে কি ভূমিকা পালন করতে পারে কিনা, বা বাংলাদেশ কি আসিয়ানের সদস্য হতে পারে কিনা, এরকম কিন্তু অনেক ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। ভাস্কর ভাই ইতিমধ্যে রিপ্লাই করেছেন, আমি আরো কয়েকটা মানুষের একটু রেসপন্স দেখতে চাই প্লিজ। আপনারা যারা শুনছেন প্লিজ একটু কষ্ট করে রেসপন্স করবেন। আম, সিয়াম ভাই রেসপন্স করেছেন, নাফিস ভাই, অরিজিৎ ভাই রিপ্লাই করেছেন, তাকদির ভাই রিপ্লাই করেছেন। ভেরি গুড ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা উত্তরটা পেয়ে গেছি, এটা হচ্ছে কি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, ঠিক আছে, অর্থাৎ কি অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট, সাউথ ইস্ট এশিয়ান নেশনস, তাই না? এশিয়ান নেশনস, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আসিয়ান, হ্যাঁ আসিয়ান বেসিক্যালি হচ্ছে দক্ষিণ পূর্বের যে সকল দেশগুলো আছে, আমরা দেখবো একটু পরে ম্যাপে ক্লিয়ার করে আরো। দক্ষিণ পূর্ব যে দেশগুলো আছে সেই দক্ষিণ পূর্বের দেশগুলো একটা কি আঞ্চলিক সংগঠন, আঞ্চলিক সংগঠন, ঠিক আছে, সংগঠন। দেন প্রতিষ্ঠাকাল, এটা হচ্ছে, কেউ বলেন তো আসিয়ানটা কত সালে প্রতিষ্ঠিত হয় দেখি তো, আগে কেউ জানেন কিনা আগে দেখি। আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয়? ভেরি গুড সিজন ভাই, মাশাল্লাহ। এটা হচ্ছে 1967 সালে, 1967 সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়, হচ্ছে কোথায়, যে ব্যাংককে, হ্যাঁ ব্যাংককে। এই যে ব্যাংককে 1967 সালে প্রতিষ্ঠিত হয়, এটাকে বলা হচ্ছে ব্যাংকক ডিক্লারেশন, অর্থাৎ ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে 1967 সালে আসিয়ানের কি জন্ম লাভ হয় বলা যায়, ঠিক আছে। আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা, ইন্দোনেশিয়ার কি জাকার্তায়। খুব বেসিক কথাবার্তা বললাম যেগুলো থেকে আসলে পরীক্ষাতে প্রশ্ন আসে। সো এইটা জানা খুব জরুরি যে আপনাকে কি পড়তে হবে, কি বাদ দেওয়া লাগবে। বাট ইনিশিয়ালি যদি প্রিপারেশন এখন নিচ্ছেন, একটু ক্লিয়ার করে পড়াটা বেটার, ওকে। সো এখান থেকে আমরা তিনটা এমসিকিউ দেখতে পেলাম। একটা হচ্ছে কি পূর্ণরূপ কি, কত সালে কোন ডিক্লারেশনের মাধ্যমে হচ্ছে প্রতিষ্ঠিত হয়, আর 3 নাম্বার যেটা আপনার পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে কি আসিয়ানের সদর দপ্তর কোথায়, সেটা হচ্ছে কি ইন্দোনেশিয়ার জাকার্তায়, ওকে। সো আরেকটু ডিটেলস একটু পড়াশোনা করবো, একটু দেখি। আচ্ছা, সো আসিয়ানের সদস্য দেশ কয়টা বলেন তো এনিওয়ান? আসিয়ানের সদস্য দেশ কয়টা? ভেরি গুড, এক্সিলেন্ট। আসিয়ানের সদস্য হচ্ছে 10টা, হ্যাঁ। আসিয়ানের সদস্য দেশ কয়টি? 10টি। ভেরি গুড। একটু ম্যাপ থেকে পড়ার চেষ্টা করবেন, দেখেন মিয়ানমার, তারপর হচ্ছে ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ঠিক আছে। এই যে 10টা দেশ আছে দক্ষিণ পূর্বের, ঠিক আছে, এই দক্ষিণ পূর্বের 10টা দেশ নিয়ে হচ্ছে কি আমার আসিয়ান গঠিত, যেগুলো হচ্ছে পিঙ্ক দিয়ে দেওয়া, ঠিক আছে। পর্যবেক্ষক রাষ্ট্র, আসিয়ানের 2টা পর্যবেক্ষক রাষ্ট্র আছে, একটা হচ্ছে পাপুয়া নিউ গিনি, পাপুয়া নিউ গিনি, ঠিক আছে। আরেকটা হচ্ছে পূর্ব তিমুর, পূর্ব তিমুর, পূর্ব তিমুর, ঠিক আছে। সিয়াম ভাই আমাকে একটা শর্টকাট বলছে, ভাই আমার শর্টকাট মনে থাকে না, ঠিক আছে। আমি ম্যাপ দেখে দেখে কয়বার করে পড়তাম, ওইভাবে মনে থাকতো, ঠিক আছে, কারণ সূত্র পড়লে ভাই অনেকগুলো সূত্র চলে আসে। বাট ভালো, আপনি মনে রাখতে পারলে খুবই ভালো, কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা, ASEAN+3, ASEAN+3 বলতে বোঝায় আসিয়ানের যে 10টা দেশ আছে প্লাস দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না বা চীন, আর হচ্ছে জাপান। এই তিনটা মিলে হচ্ছে কি ASEAN+3। সো আসিয়ান নিয়ে পড়তেছিলাম আমরা, সদস্য দেখলাম 10টা, পর্যবেক্ষক রাষ্ট্র 2টা, ASEAN+3 হচ্ছে কি 10টা দেশের সাথে দক্ষিণ কোরিয়া, চীন আর জাপান। এআরএফ, এআরএফ বলতে বলতে বোঝায় হচ্ছে আসিয়ান রিজিওনাল ফোরাম, আসিয়ান রিজিওনাল ফোরাম, ঠিক আছে, রিজিওনাল ফোরাম। এই আসিয়ান রিজিওনাল ফোরামে কিন্তু বাংলাদেশ সদস্য 26তম, অর্থাৎ এই যে আসিয়ান রিজিওনাল ফোরাম তার মোট সদস্য হচ্ছে 27টা। মোট সদস্য কয়টা? 27টা। তার মধ্যে 26 নাম্বার সদস্য বাংলাদেশ, বাংলাদেশ, আর 27 নাম্বার সদস্য হচ্ছে শ্রীলঙ্কা। এখন আপনারা আমায় প্রশ্ন করতেই পারেন, হয়তো বা মনে জাগতেছে যে আসিয়ানের সদস্য বাংলাদেশ না, বাট আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য বাংলাদেশ কি করে হয়, ঠিক আছে। বেসিক্যালি আসিয়ান রিজিওনাল ফোরামটা কি করে, সে হচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া যে দেশগুলো আছে, অর্থাৎ সবগুলো সমন্বিত একটা হচ্ছে কি আঞ্চলিক সংগঠন, অর্থাৎ এখানে দক্ষিণ এশিয়ার দেশগুলো আছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আছে, ঠিক আছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার অংশীদারিত্ব কিন্তু এআরএফ এ আছে, বা আসিয়ান, আসিয়ান রিজিওনাল ফোরামে আছে, ঠিক আছে। সো এখানে একটা কথা একটু বলে রাখি, একবার মনে এআরএফ থেকে সম্ভবত বিসিএস এর প্রশ্ন আসছিল যতটুকু মনে পড়ে।
সো আমি যখন পড়াশোনা করতাম শুনতে একটু হাস্যকর লাগলো, কি করতাম, আমি একটু ব্যাকগ্রাউন্ড গুলো চেক করার চেষ্টা করতাম যে এই প্রশ্নটা আসলে কেন দিছে। হ্যাঁ, হয়তো সবসময় কোনো লজিক থাকে না, হয়তো স্যাররা মনে করছেন দেওয়া লাগবে, বাট আমি এভাবে ট্রাই করতাম কেন, কারণ বিসিএস পরীক্ষা প্রায় 3 লক্ষ মানুষ পরীক্ষা দেয়, ঠিক আছে, 3 লক্ষ মানুষ। আমি চিন্তা করতাম এখানে একটা প্রশ্ন আপনি অ্যাট দ্য সেম টাইম 3 লক্ষ মানুষকে দেখাতে পারতেছেন, দ্যাট মিনস কি এটা ব্র্যান্ডিং এর একটা বড় জায়গা, ঠিক আছে, একটা ব্র্যান্ডিং এর বড় জায়গা। সো আমি এইভাবে চিন্তা করতাম যে যেই প্রশ্নগুলো দিচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো রিজন আছে। So আমি দেখলাম এআরএফ যে পার্টটা আছে, যেহেতু এআরএফ এটা হচ্ছে কি আসিয়ান রিজনাল ফোরাম, বাট তার মধ্যে বাংলাদেশ কিন্তু যুক্ত আছে। সো যেহেতু বাংলাদেশ যুক্ত আছে সেই জন্য প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। সো এটা সাম আপ কি দাঁড়াচ্ছে, যে বাংলাদেশ যে সকল আঞ্চলিক সংগঠনগুলোর সদস্য, সেই সদস্যগুলো কিন্তু আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আফটা, আফটা হচ্ছে আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া, আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া, ফ্রি ট্রেড এরিয়া, ঠিক আছে। সো মোটামুটি আমি আসিয়ান নিয়ে অনেকগুলো পয়েন্ট বললাম। সো যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকেন কাইন্ডলি একটু চ্যাট বক্সে একটু ওয়াই লিখবেন প্লিজ, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকেন একটু চ্যাট বক্সে ওয়াই লিখবেন প্লিজ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ তো পড়ালাম, এবার আপনাদের কিছু প্রশ্ন করি, দেখি আপনাদের কতটুকু রেসপন্স থাকে, একটু আপনাদের রেসপন্স গুলো শুনি এবার। হ্যাঁ, সো যা যা পড়লাম সেই পড়া থেকে একটু প্রশ্ন প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি। সো প্রথম প্রশ্ন আমাদের কাছে সেটা হচ্ছে যে আম, সার্কের সার্কের হচ্ছে কি বলা যায়, সেটা হচ্ছে সচিবালয় কোথায় অবস্থিত? সার্কের সচিবালয় কাঠমান্ডু, ভেরি গুড, সাবাস। তারপর হচ্ছে প্রশ্ন করব সেটা হচ্ছে যে সার্কের সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত, সাংস্কৃতিক কেন্দ্র? ভেরি গুড, সাবাস। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে আহ, আসিয়ান কোন ডিক্লারেশনের মাধ্যমে জন্ম লাভ করে? ভেরি গুড, সবাই উত্তর করতেছেন, মাশাল্লাহ, ভেরি গুড। তারপরের প্রশ্ন, সার্ক কত সালে প্রতিষ্ঠা লাভ করে? সার্ক কত সালে প্রতিষ্ঠা লাভ করে? ভেরি গুড, 1950 সালের 8 ডিসেম্বর, মাশাল্লাহ, সাবাস। সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টা ছিল? আচ্ছা, অনেকে বলতে পর্যবেক্ষক রাষ্ট্র ব্যাপারটা কি, পর্যবেক্ষক রাষ্ট্রটা হচ্ছে কি সে আসলে ওই অঞ্চলের সদস্য না, বাট বাইরের কোন রিজিয়নের সদস্য, বাট সে হচ্ছে কি দেখভাল করে বা পর্যবেক্ষণ করে, তারা মতামত দেয়। ব্যাপারটা কিরকম টাইপের, যে আমাদের যে নির্বাচন প্রক্রিয়া আছে, খুব সহজ করে বলি, আমাদের যে নির্বাচনের মধ্যে কি আছে, বাইরে থেকে অনেক পর্যবেক্ষক আসে না, পর্যবেক্ষণ করে না নির্বাচন, তারা কিন্তু ভোট দিতে পারে, ভোট দিতে তারা পারে না। তারা কি করে, নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা দেখে, নির্বাচনটা নিরপেক্ষভাবে হচ্ছে কিনা দেখার চেষ্টা করে। সো পর্যবেক্ষক রাষ্ট্রের কাজগুলো একই রকম, ওরা দেখে যে এই যে রিজনাল ফোরামটা হয়েছে সে তার কাজগুলো ঠিক মতো করতে পারতেছে কিনা, সে তার মতামত দেয়, ঠিক আছে। সো যারা প্রশ্ন করেছেন ক্লিয়ার। আচ্ছা, আমি একটু পড়ার ফাঁকে একটা ছোট কথা বলি, হ্যাঁ, এটা জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি দেখছি অনেক টাইমের যে মানে অনেকেই খুব ভালো পারে, হ্যাঁ, মানে খুব ভালো, খুবই সবকিছু জানে, ঠিক আছে। সো ওরা অনেক বেশি অ্যারোগেন্সি দেখায়, অ্যারোগেন্সি। লাইফে কখনো বুঝছে অ্যারোগেন্সি দেখাবেন না, ঠিক আছে, সবসময় একটু বিনয়ী থাকার চেষ্টা করবেন, সেটা হয় কথাবার্তার মধ্যে, সেটা আপনার আচার আচরণের মধ্যে, একটু বিনয়ী থাকার চেষ্টা করবেন। ট্রাস্ট মি, লাইফে বিনয়ী হইলে না এটার রিওয়ার্ডটা খুব বেশি আসে। সো আপনি যতই ভালো জানেন না কেন, যতই ভালো পারেন না কেন, সবসময় ট্রাই করবেন কি এটা মানে গ্রাউন্ড টু দ্য আর্থ থাকার জন্য, ঠিক আছে। কারণ দেখেন একটা পরীক্ষাই তো, তাই না, একটা বিসিএস বলি বা যে কোনো পরীক্ষাই বলি, এটা তো পরীক্ষাই, তাই না। মানে মানুষজন এমন না যে আপনি একটা পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছেন মানে জীবনে সবকিছু করে ফেলছেন, তাই না। সো ভালো মানুষ হওয়াটা কিন্তু অনেক জরুরি। সো একটু ট্রাই করবেন, মানে এই যে গ্রাউন্ড টু দা ওয়াল মানে আর্ট থাকা, মানে বিনয়ী থাকা, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। আহ বিসিএস ড্রিমার জয়েন হতে চাওয়া কি পর্যবেক্ষক হয়? ভাই পরবর্তী সময়ে দেখা গেছে যে যদি মনে করেন যে রিজিয়নটা আছে সেই রিজনের যদি সদস্যগুলো মনে করে যে
কোন দেশকে নেওয়া যায় সেক্ষেত্রে নিতে পারে ভাই। তখন যখন জয়েন করে ফেলে তখন তো ওই ওই সংস্থা বা ওই সংগঠনের সদস্যই হয়ে যায়। তার আগে পর্যবেক্ষক বলতে বোঝায় খুব সিম্পলি যে দেখভাল করা বা আইডেন্টিফাই করা কাজকর্ম ঠিক মতো করতে পারতেছে কিনা, ঠিক আছে। আচ্ছা, একটু আগাই। ইউএসএ কেন আসিয়ানকে সাপোর্ট করে বা আসিয়ানের প্রতি আসলে ইউএন এর কেন একটা সফট কর্নার আছে, ঠিক আছে। সো এইটা জাস্ট একটু মানে রিটেনের পার্সপেক্টিভ থেকে আলোচনা, আর কিছুই না। প্রথমত হচ্ছে জিও পলিটিক্যাল স্ট্যাবিলিটি। আপনি একটু খেয়াল করে দেখেন এই যে মানে আসিয়ানের যে সদস্যগুলো আছে তারা হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে কিন্তু অবস্থান করে। দেখেন এখানে দক্ষিণ চীন সাগর আছে, পূর্ব চীন সাগর আছে, ঠিক আছে। So, আমরা দেন হচ্ছে ভারত মহাসাগর আছে। তো আলটিমেটলি যদি সি রুটটা যদি চিন্তা করেন, সি রুটটা, হ্যাঁ, এই সি রুটটা দেখেন আলটিমেটলি কিন্তু এভাবেই আসে। অর্থাৎ আপনি যদি এই দক্ষিণ চীন সাগর হয়ে কিন্তু কোনো জাহাজ বা বাণিজ্য তৈরি নিয়ে আসতে চান, এটা কিন্তু এই জায়গাতে কিন্তু স্থিতিশীলতা বজায় রাখাটা কিন্তু অনেক বেশি জরুরি, ঠিক আছে। তো এখানে আধিপত্য বজায় রাখা বা ভূ রাজনৈতিক হস্তক্ষেপ ঠিক মতো রাখা, সেই জন্য কিন্তু ইউএসএ চেষ্টা করে এখানে একটা সাপোর্ট দেওয়ার জন্য। দেন সিকিউরিটি কোঅপারেশন, এটা হচ্ছে কি নিরাপত্তা নিশ্চিত করে। এটা কেন বললাম দেখেন খেয়াল করে, এই যে সাউথ চায়না সি, এই সাউথ চায়না সি এর কিন্তু আশেপাশে কি আছে, চায়না আছে, এখানে কিন্তু আলটিমেটলি জাপান আছে, হ্যাঁ। তো আপনারা জানেন যে আসলে যে সমাজতান্ত্রিক আর যে পুঁজিবাদী যে একটা সমাজ ব্যবস্থা আছে, অর্থাৎ যে ক্যাপিটালিজম বা কমিউনিজমের মধ্যে যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটা কিন্তু জানেনি যে চায়না আর হচ্ছে ইউএস এর মধ্যে আছে। সো ইউএসএ কিন্তু সবসময় ডমিনেট করতে চায় চায়নাকে, ঠিক আছে। সো ওরা চিন্তা করে যে যদি আমি আসিয়ানের সাথে সুসম্পর্ক বজায় রাখি, তাহলে দক্ষিণ চীন সাগরের মধ্যে আমার একটা কি গুরুত্ব থাকবে, আমার একটা চাহিদা থাকবে, আমার একটা ডমিনেন্স ক্রিয়েট থাকবে। সো এই জন্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ওরা কি করে, আসিয়ানকে সাপোর্ট করে। ইকোনমিক পার্টনারশিপ, এটা আগেই বলে ফেলছি যে আপনি দেখেন এটা হচ্ছে মৎস্য সম্পদ আছে এখানে, খনিজ সম্পদ আছে এখানে, ঠিক আছে। দেন মনে করেন হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ অনেক কিছুই আছে যেটা আসলে আপনার কি অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ আনতে পারে। অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে এটা বাণিজ্য রুট। সো সব দিকে যদি আপনি স্মুথ বাণিজ্য করতে চান তাহলে কি এই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই কি ভালো সম্পর্ক রাখতে হবে। কেন? কারণ ধরেন হচ্ছে এটা আটকাই দিলেন বা এই পাশে আপনি আটকাই দিলেন, ঠিক আছে, তখন তো আপনার রুটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ক্রিয়েট হবে। সো এই জন্য স্মুথ বাণিজ্য করার ক্ষেত্রে হলেও কি আলটিমেটলি আপনার এই জায়গাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেন প্রমোটিং ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, আপনি জানেন যে ইউএসএ কিন্তু মানবাধিকার বা গণতন্ত্রকে অনেক বেশি প্রমোট করার চেষ্টা করে। সো এই সকল অঞ্চলে গণতন্ত্র নিশ্চিত হচ্ছে কিনা বা মানবাধিকার রক্ষা করা যাচ্ছে কিনা, সেই ব্যাপারগুলোকে নিশ্চিত করার চেষ্টা কিন্তু কিন্তু ওরা করে থাকে। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এটা বেসিক্যালি কি এই দুইটা পয়েন্ট আমি একসাথে বলার চেষ্টা করি। ওরা কি এটা কৌশলগত অবস্থান নেওয়ার চেষ্টা করে। এই যে আমরা বলি যে বেল্ট বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের কথা যে আমরা বলি, বা আমরা যে বলি হচ্ছে চায়না যে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, একটা রুট তৈরি, সিল্ক রুট তৈরি করার চেষ্টা করছে। এই যে চায়নার যে আধিপত্য সেটাকে রোধ করার জন্য কিন্তু ইউএস চেষ্টা করে কি এই জায়গার মধ্যে একটা ডোমিনেন্স ক্রিয়েট করতে, একটা জোন ক্রিয়েট করতে, ঠিক আছে। সো বেসিক্যালি ইউএসএ যে জাতীয় স্বার্থ আছে, সেই স্বার্থকেই আসলে বলা যায় কি প্রতিফলন হিসেবে কি তারা আসিয়ানকে কি সাপোর্ট করার চেষ্টা করে। ওকে, সো যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এইটু যদি এভাবে একটু গুছিয়ে গুছিয়ে পড়ার চেষ্টা করেন না, ট্রাই দেখবেন আপনার পড়তে ভালো লাগতেছে। ট্রাস্ট মি, আপনার বোরিং লাগবে না পড়াশোনাগুলো। আপনি যখন বারবার করে ম্যাপ গুলা দেখবেন, আপনি সি রুটটা দেখতেছেন, আপনি মানে এমন না যে জোর করে পড়া লাগতেছে, আপনার মনে হবে যে না এগুলো তার মাথায় সেট হয়ে যাচ্ছে। সো এমন ভাবে পড়ার চেষ্টা করেন যেন আপনার সময়টা ইনভেস্ট হিসেবে কাজ হয়। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার হচ্ছে আমরা অ্যাপেক নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে। এটা হচ্ছে এশিয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে। সো বেসিক্যালি এটা একটা মানে বলা যায় অর্থনৈতিক জোটে বলা যেতে পারে, যেটা হচ্ছে এশিয়া প্যাসিফিকের মধ্যে যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে কি অর্থনৈতিক সম্পর্ককে ত্বরান্বিত করার চেষ্টা করে। এই যে ভদ্রলোক আছে, কেউ কি এই ভদ্রলোকের নাম বলতে পারবেন? এই ভদ্রলোকের নাম কি? এই ভদ্রলোকের নাম কি কেউ বলতে পারেন? উনি ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। অস্ট্রেলিয়ার যে সাবেক প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন কি হিমি ভাই উত্তর করেছেন, ভেরি গুড হিমি ভাই। সিএম ভাই উত্তর করেছেন বব হক, ঠিক আছে, বব হক, ঠিক আছে। সো এই যে বব হক আছে বেসিক্যালি এই লোকটাই হচ্ছে কি এই যে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে, এই ধারণার উদ্যোক্তা ছিলেন, ঠিক আছে। উদ্যোগ নিয়েছেন কি বব হক, যিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রেসিডেন্ট। তো বেসিক্যালি হচ্ছে দেখেন, আপনি জানেন এখন হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তি, হ্যাঁ, এখন হচ্ছে ফ্রি ট্রেড
মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ফ্রি ট্রেড এরিয়া হয়, বা আমরা যে বলি যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, ঠিক আছে। সো এখন আসলে কিন্তু পুরা মানে বিশ্বটা কিন্তু আপনার হাতের মুঠোয় আছে, মানুষজন চায়না থেকে ফোন নিয়ে আসে, আমেরিকা থেকে জিনিসপত্র নিয়ে আসে, ঠিক আছে। সো এক দেশের জিনিসপত্র কিন্তু আরেক দেশে যাচ্ছে। সো বেসিক্যালি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, খুব ছোট্ট করে যদি বলতে চাই, সেটা হচ্ছে কি, মানে এটা টার্গেট কি, যে এশিয়ার সাথে প্যাসিফিক যে রিজিয়নটা আছে, সেই রিজিয়নের মধ্যে কি অর্থনৈতিক যে মানে ট্রান্সফার বা অর্থনৈতিক যে ব্যালেন্স বা বাণিজ্যর যে গতিশীলতা, তার জন্য কিন্তু এটা করা হয়েছে, ঠিক আছে। সো এখান থেকে যে জিনিসপত্রগুলো একটু মনে রাখা লাগবে সেগুলো একটু বলে দিচ্ছি গুছিয়ে, পুনরূপটা মনে রাখবেন। দেন এটা হচ্ছে 6 নভেম্বর 1989 সালে কি প্রতিষ্ঠিত হয়। আর এটি তো কে প্রতিষ্ঠা করেছেন বলেই ফেলছেন আপনারা, সেটা হচ্ছে বব হক। এটা যখন প্রতিষ্ঠা হয়েছে তখন সদস্য ছিল 12টা, বর্তমানে হচ্ছে 21টা। আর সদস্য হচ্ছে সিঙ্গাপুরে, ঠিক আছে। একদম এমসিকিউ টাইপেরই প্রশ্ন, মানে খুব সহজ জিনিস। এখন এই যে অ্যাপেক, তার দুইটা বেসিক্যালি উদ্দেশ্য আছে। একটা হচ্ছে কি বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি, শুল্কমুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলা, ঠিক আছে। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে আচ্ছা ভাইয়া, রিটেনের প্যাসিফিক এগুলো কিভাবে পড়া উচিত। দেখেন, আমি দুইটা জিনিস পাশাপাশি রেখেই পড়ানোর চেষ্টা করতেছি আজকের ক্লাসের মধ্যে। হ্যাঁ, আপনার এমসিকিউ তে আসতে পারে, ধরেন হচ্ছে অ্যাপেক কত সালে প্রতিষ্ঠিত হয়, আর রিটার্ন আসতে পারে এরকম টাইপের যে অ্যাটাকের উদ্দেশ্য কি। এই যে চেঞ্জটা আপনি যখন পড়বেন, একটু চেষ্টা করবেন কি একটু ব্যাকগ্রাউন্ডটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন, বা ওই সংস্থাটা কি কি কাজ করে সেটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার জিনিসটা মনে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো এপেক নিয়ে এইটুকু পড়লেই হচ্ছে ইনশাল্লাহ। বিমস্টেক খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমার যতটুকু মনে পড়ে, আমার ভাইবাতে কিন্তু বিমস্টেক থেকে প্রশ্ন করছিল, ঠিক আছে। সো বিমস্টেকটা কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে। সো আমাকে একটু কেউ বলেন যে বিমস্টেকের পূর্ণরূপ কি, এনিওয়ান বিমস্টেকের পূর্ণরূপ কি, দেখি তো কেউ একজন বলেন তো। বিমস্টেকের পূর্ণরূপ এখন পর্যন্ত কেউ রেসপন্স করতে পারেন নাই, এটা কি একটু বেশি কঠিন? আচ্ছা, এই যে বিমস্টেক, এটা হচ্ছে কি মনে করেন, এটা কয়েকটা ধাপে নামটা আসছে, হ্যাঁ, কয়েকটা ধাপে নাম আসছে। একজন রেসপন্স করেছেন, ভেরি গুড। দেখেন, এটা হচ্ছে কি বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল মানে কি বঙ্গোপসাগর, তাই না। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর, ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ ফর ফর মাল্টি সেক্টরাল, মাল্টি সেক্টরাল, আচ্ছা বড় না, আমি এই কাহিনী একটু বলতেছি, এখানেই বলতেছি। মাল্টি সেক্টরাল টেকনিক্যাল কোঅপারেশন, না, মাল্টি সেক্টরাল টেকনিক্যাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে, ইকোনমিক কোঅপারেশন, কোঅপারেশন, ঠিক আছে। সো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে। সো ভয় পাওয়ার আসলে কিছু নাই। এই যে বিমস্টেক নামটা, ঠিক আছে, এই বিমস্টেক নামটা কয়েকটা ধাপে ধাপে আসছে। মানে ইনিশিয়ালি এই সংগঠনের নাম এটা এত বড় ছিল না, ইনিশিয়ালি নামগুলো সোজাই ছিল, বাট ধাপে ধাপে হচ্ছে চেঞ্জ আসছে। যেমন ইনিশিয়ালি এর নাম ছিল হচ্ছে বিস্টেক। কি ছিল? বিস্টেক। সো বিস্টেকের পুনরূপ কি বলতে পারেন, কি ছিল? বিস্টেকের পুনরূপ কি ছিল, এনিওয়ান? দেখেন ইনিশিয়ালি কি ছিল, ইনিশিয়ালি ছিল বিস্টেক। আমি একটু এখানে লিখতেছি বিস্টেক, দেখেন বিস্টেক। দেখেন নামগুলো দেখে আসলে চিনা যাইতো, তখন আসলে এত কষ্ট করে মনে রাখা লাগতো না। হ্যাঁ, কিরকম টাইপের দেখেন। আচ্ছা, এখানে টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন। আচ্ছা, এই যে বিস্টেক, বি মানে কি? বি মানে হচ্ছে কি বাংলাদেশ। আই মানে কি? আই মানে যে বাংলাদেশ। আই মানে কি ইন্ডিয়া। আই মানে হচ্ছে কি ইন্ডিয়া। এস মানে কি? এস মানে হচ্ছে শ্রীলঙ্কা। টি মানে কি থাইল্যান্ড, ঠিক আছে। সো ইনিশিয়ালি ছিল বিস্টেক, ছিল বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইকোনমিক কোঅপারেশন, শেষ। ইনিশিয়ালি ছিল বিস্টেক। পরবর্তী সময় নাম হচ্ছে কি বিমস্টেক। তখন কি ছিল? তখন ছিল বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে। অর্থাৎ প্রথমে ছিল 4টা দেশ, তারপর আসছে হচ্ছে 5টা দেশ। পরবর্তী সময় হচ্ছে ভুটান আর নেপাল হচ্ছে যুক্ত হয় হচ্ছে কি বিমস্টেকের সাথে। তখন নাম হয় হচ্ছে বে অফ বেঙ্গল। সেখানে একটু বানান ভুল করেছি আমি, বে অফ বেঙ্গল, ঠিক আছে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে। তো প্রথমে ছিল কি বিস্টেক, দেন বিমস্টেক,
যেটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। লাস্টে আসছে কি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তাহলে আমায় একটু বলেন যে বিমস্টেক এর সদস্য, মানে প্রতিষ্ঠানের সদস্য কয়টা ছিল? বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টা ছিল? হ্যাঁ রাফিদ ভাই একদম ঠিক। এটা হচ্ছে সদর দপ্তর হচ্ছে ঢাকাতে। সো বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল চারটা। বিস্টেক বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ঠিক আছে? বিস্টেক, বিস্ট বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তারপরে কি আসছে? মিয়ানমার আসছে, লাস্টে কি আসছে? ভুটান আর নেপাল আসছে, ঠিক আছে? সো আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। আচ্ছা একটু দেশগুলো দেখি। দেখেন, ভারত, বাংলাদেশ, দেন কি আসছিল? শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, দেন কি আসছে? থাইল্যান্ড, তারপর কোনটা আসছে? মিয়ানমার, তারপর আসছে কি? ভুটান আর হচ্ছে নেপাল, ঠিক আছে? অর্থাৎ বঙ্গোপসাগরকে কেন্দ্র করে, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এই যে 7টা দেশ আছে, এই 7টা দেশ মিলে কি আমার বিমস্টেক গঠিত হয়েছে, বিমস্টেক গঠিত হয়েছে, ঠিক আছে? সো খুব সহজেই বোঝা যাচ্ছে যে বঙ্গোপসাগর কেন্দ্রিক যে আমার 7টা দেশ আছে, সেই 7টা দেশকে মিলে কি আমার আলটিমেটলি বিমস্টেকটা গঠিত হয়েছে। এখন এই বিমস্টেকটার আসলে গুরুত্ব কি সেটা একটু পরে পড়বো, তার আগে আমাকে কেউ একজন বলেন তো বিমস্টেক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এনি ওয়ান? বিমস্টেক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি গুড, হিমি ভাই উত্তর করেছেন 1997 সালে। মাশাল্লাহ, ভেরি গুড, 1997 সালে। হ্যাঁ, 97 সালে। ভেরি গুড। এই যে বিমস্টেক 1997 সালে গঠিত হয়েছিল, এর সদর দপ্তর কোথায় বলেন তো? সদর দপ্তরটা কোথায়? বিমস্টেকের সদর দপ্তর কোথায়? ভেরি গুড, ঢাকাতে। দেখেন এই প্রশ্নটা মনে বিসিএস এর সম্ভবত আসছিল। দেখেন বাংলাদেশের সাথে সম্পর্কিত যে যে কোনো প্রশ্নই আপনার পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো বিমস্টেকের সদর দপ্তর কোথায়? ঢাকায় অবস্থিত। ভেরি গুড, থ্যাংক ইউ। একটু আসি যে এখানে পরিচয়। আচ্ছা এগুলো তো অলরেডি পড়েই ফেলছি, এগুলা আর এখানে আলোচনা না করি। আর এটা হচ্ছে এশিয়ান যে ডেভেলপমেন্ট ব্যাংক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে এটা তৈরি করার ক্ষেত্রে বা প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন, ঠিক আছে? সো কোন সংগঠন বিমস্টেক তৈরিতে বা বিমস্টেক গঠনে সহযোগিতা করেছে? সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আচ্ছা একটু আগাই, যে বিমস্টেকটা কেন গুরুত্বপূর্ণ সেটা একটু বলি। দেখেন আমি কিন্তু একদম প্রিলিমিনারি রিটেনের পার্সপেক্টিভ থেকে আলোচনা করার চেষ্টা করতেছি, আপনি কিভাবে চিন্তা করবেন বা কিভাবে পড়বেন, ঠিক আছে? আগে যে ইনফরমেশন গুলো প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, দেন ওই ইনফরমেশন প্লাস একটু থিঙ্কিং করতে পারলে কিন্তু আপনার রিটেনের পার্টটা শেষ হয়ে যাচ্ছে। সো প্রথম কি, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ, ঠিক আছে? আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কোনগুলো? এইগুলা। আর দক্ষিণ এশিয়া কোনগুলো? এইগুলা, ঠিক আছে? সো বিমস্টেক হচ্ছে এমন একটা এরিয়া যেটার মাধ্যমে কি আলটিমেটলি দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়া, সাউথ এশিয়া আর সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা সংযোগ ক্রিয়েট করতেছে। দ্যাটস ওয়াই কি বিমস্টেক গুরুত্বপূর্ণ। বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন, আপনি দেখতে পাচ্ছি যে মিয়ানমার যে দেশটা আছে সেটা কিন্তু কিন্তু আসিয়ানের সদস্য, সেটা কিন্তু একটা আসিয়ানের সদস্য। তো এই যে দুইটা দেশের মধ্যে বাণিজ্যের সম্প্রসারণ, বাণিজ্য করা, ঠিক আছে, বাণিজ্য সম্প্রসারণ করা বা অর্থনৈতিক উন্নয়ন ঘটতেছে কিন্তু আলটিমেটলি কি এই সংস্থার মাধ্যমে। দেন এই যে দেশগুলো আছে, এই দেশগুলো কি আসলে ক্লাইমেট ভালনারেবল, ঠিক আছে? কিন্তু বঙ্গোপসাগর আছে, এখানে ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, ঠিক আছে, আমরা দেখতে পারি কতবার লঘুচাপ হয়, শ্রীলঙ্কার মধ্যেও কিন্তু হয়। তো এই দেশগুলো কিন্তু আসলে কি ক্লাইমেট বা জলবায়ুগতভাবে কিন্তু অনেক ভালনারেবল অবস্থানে রয়েছে। সো জলবায়ু পরিবর্তনের কারণে যে ধরনের সমস্যা তৈরি হচ্ছে বা হতে পারে, সেগুলোর ধরন কেমন হবে বা সেগুলো দমনে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সেগুলো নিয়ে কিন্তু বিমস্টেক কিন্তু কাজ করে। বা দুর্যোগ যে ব্যবস্থাপনা আছে, অর্থাৎ দুর্যোগের পূর্ববর্তী ব্যবস্থা বা দুর্যোগকালীন সময় কি করা যেতে পারে, পরবর্তী সময় কি হতে পারে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয় কিন্তু এই বিমস্টেকে। দেন আছে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তার সহযোগিতা। এটা কেন বলতেছে? যেহেতু সি রুট আছে, সি রুটের মাধ্যমে কিন্তু যে কি হয়, মানে হিউম্যান ট্রাফিকিং তো হয়, এট দ্য সেম টাইম ড্রাগ ডিলিং হয়, ঠিক আছে? অর্থাৎ কি এখানে মানব পাচার হয়, দেন হচ্ছে ড্রাগ পাচার হয় বা ড্রাগ আনা নেওয়া করা হয়, দেন হচ্ছে কি অস্ত্রও কিন্তু আনা নেওয়া করা হতে পারে। সো যেহেতু বঙ্গোপসাগরের আশেপাশেই দেশগুলো আছে, সেহেতু কিন্তু এগুলো সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদের জন্য একটা হুমকির কারণ হয়ে কিন্তু থাকে, ঠিক আছে? সো কিভাবে সন্ত্রাসবাদ দমন করা যায় বা নিরাপত্তা নিশ্চিত করা যায়, এই রিজিয়নের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে কাজ করে কি বিমস্টেক। দেন হচ্ছে যে বিভিন্ন দেশের মধ্যে যে সকল উন্নয়ন পরিকল্পনা কাজ হয়, সেটা হচ্ছে অর্থ দেওয়া, ঋণ দেয়া, সাহায্য করা, সহযোগিতা করা, পরামর্শ দেওয়া, অর্থাৎ কি বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যে মানে হচ্ছে সহযোগিতা করা, সেগুলো কিন্তু বিমস্টেকের সদস্য দেশগুলো করে থাকে।
দেন বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব, ঠিক আছে, বাংলাদেশের অবস্থানটা এমন, বা বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর যে অবস্থান, এগুলো এমন, এগুলো কিন্তু আসলে কি আহ, মানে জিওগ্রাফিক্যালি বা জিও পলিটিক্যাল ভাবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা হাব হিসেবে কাজ করে। কেন? কারণ আমরা দেখতে পেলাম এটা এমন একটা রিজিয়ন যেটা কিন্তু দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা হাব বা কানেক্টিং পোর্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। সো এই যে বঙ্গোপসাগরের একটা কৌশলগত যে গুরুত্ব আছে, যে স্ট্র্যাটেজিক যেটা ইম্পর্টেন্স আছে, সেই কারণে কি এখানে কিন্তু চায়না বা ইন্ডিয়া কিন্তু একটা আধিপত্য বিস্তার করতে চায়, বা ইউএসএ কিন্তু আধিপত্য বিস্তার করতে চায়। সেই জন্য কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের উন্নয়ন, মৎস্য সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, বা অন্যান্য দেশের যে সকল সম্পদ আছে সেগুলো কিভাবে আহরণ করা যায়, কিভাবে ব্যবহার করা যায়, সেগুলো নিয়ে কাজ করে কিন্তু বিমস্টেক। দেন হচ্ছে কি দারিদ্র বিমোচন আর টেকসই উন্নয়ন, ঠিক আছে, বিভিন্ন দেশের মধ্যে কিভাবে ক্ষুধা বা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়, দারিদ্র বিমোচন কিভাবে করা যায়, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে কিন্তু বিমস্টেক। আর লাস্টে হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তি ও আঞ্চলিক বাজার, অর্থাৎ শুল্ক হ্রাস করে, শুল্ক কমিয়ে কি করে ব্যবসাকে আরো বেশি স্মুথ করা যায়, সেগুলো কিন্তু বিমস্টেক কাজ করে থাকে, ঠিক আছে। সো এই যে পয়েন্টগুলো পড়লাম, আপনি যখন শুধুমাত্র এমসিকিউ পড়বেন একটু বোরিং লাগতে পারে, একটু খারাপ লাগতে পারে, বাট যদি আপনি একটু বুঝে বুঝে পড়েন তাহলে ব্যাপারগুলো আপনার মাথায় সেট থাকবে। অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু বিশ্লেষণ করেও কিন্তু মনে রাখতে পারবেন, ঠিক আছে। সো ভাই আপুরা এই পর্যন্ত কি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু ব্রিক্স নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। ব্রিক্স নিয়ে আসলে এমসিকিউ এর পড়াশোনাগুলো আপনারা জানেনই, ঠিক আছে। আমি একটু গুরুত্বপূর্ণ কিছু টার্মস নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। সো আমাকে একটু বলেন তো, কেউ ব্রিক্স এর বর্তমান সদস্য কয়টা? এনি ওয়ান? ব্রিক্স এর বর্তমান সদস্য কয়টা? আচ্ছা, সিয়াম্বা একটু ভুল করে ফেলেছেন। দেখেন, এখানে একটু বলি, হ্যাঁ, এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং বা কনফিউশন ক্রিয়েট করতে পারে। দেখেন, নাম দেখে যায় চেনা বললেই কিন্তু হচ্ছে না। এখানে বি, বি মানে কি ব্রাজিল, আর মানে কি রাশিয়া, আই মানে কি ইন্ডিয়া, সি মানে কি চায়না, এস মানে সাউথ আফ্রিকা। সো এখানে বেসিক্যালি হচ্ছে কি পাঁচটা, যদি বলি এখানে হচ্ছে কয়টা আছে? পাঁচটা। ওকে, পাঁচটা। এখন পরবর্তী সময়ে হচ্ছে হ্যাঁ, পরবর্তী সময়ে হচ্ছে যে কি আরো, মানে হচ্ছে ওরা ছয়টা দেশকে কি আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস আপডেট করে নাই, এটা রিসেন্টলি কিন্তু হয়েছে, রিসেন্টলি কিন্তু বাড়ছে একটা, ঠিক আছে। বর্তমানে কিন্তু ছয়টার পরে কিন্তু একটা হয়েছে, সেটা হচ্ছে কি ইন্দোনেশিয়া, 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 ঠিক আছে। তো বর্তমানে কিন্তু 11টা দেশ, 11টা দেশ, ঠিক আছে। এখন একটু আসি যে আসলে এই যে পাঁচটা দেশ হইলো, তখন ব্রিক্স কি চিন্তা করলো যে না তাদের সদস্য কিভাবে বাড়ানো যায়। ওরা পরে কি করলো, ওরা মিশর, ইথিওপিয়া, ইরান, এই যে মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ওদেরকে কি ওয়েলকাম করেছে, আপনারা আমার আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের সদস্যপদ হতে চান কিনা, বা একটা জাস্ট মানে কি বলবো এটাকে আগ্রহ আগ্রহ দেখাইছে যে ওরা হয় কিনা। দেন ওখান থেকে আর্জেন্টিনা কিন্তু অংশগ্রহণ করে নাই, বাট বাকি পাঁচটা কিন্তু অংশগ্রহণ করেছিল। তখন 10টা হয়ে গেছে, ঠিক আছে। তো প্রথম পাঁচটা আছে নাম থেকে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। পরে পাঁচটা কি আসছে? মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব। লাস্টে কি ইন্দোনেশিয়া আসছে। তার মানে বর্তমানে ব্রিক্স এর সদস্য কিন্তু 11টা। এখন আসি এই যে ব্রিক্স, এইটা আসলে কেন গুরুত্বপূর্ণ। দেখেন, সামষ্টিক যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার প্রায় 1.5 বিলিয়ন, যা বৈশ্বিক জনসংখ্যার 45%, তারা কিন্তু ব্রিক্স এর সদস্য। অর্থাৎ আমার যে বৈশ্বিক জনসংখ্যা আছে সেই বৈশ্বিক জনসংখ্যার কিন্তু 45% মানুষই কিন্তু ব্রিক্সভুক্ত যে দেশগুলো আছে সেই ব্রিক্সভুক্ত দেশগুলোর সদস্য। দ্বিতীয় পয়েন্ট নিয়ে একটু কথাবার্তা বলবো, সেটা হচ্ছে কি আমার যে বৈশ্বিক যে অর্থনীতি আছে, আমার যে গ্লোবাল যে ইকোনমি আছে, সেই ইকোনমির 28% সেটা কিন্তু ব্রিক্স এর সদস্য দেশগুলোর মধ্যে কিন্তু আছে। দেন এই যে ইরান যুক্ত হইলো, সৌদি আরব যে যুক্ত হইলো, বা সংযুক্ত আরব আমিরাত যে যুক্ত হইলো, ওরা কি করে ক্রুড ওয়েল বা অপরিশোধিত যে তেল উত্তোলন করে, তার 44%ই করে কি তিনটা দেশ কিন্তু করে, ঠিক আছে। তো দেখেন, জনসংখ্যা আছে, অর্থনীতি আছে, আমার জ্বালানিও আছে। সো তিনটা পার্ট কিন্তু ব্রিক্স এর মধ্যে আছে। 4 নম্বর পয়েন্ট, ওদের কিন্তু একটা ব্যাংক আছে, এটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। সো ওরা কিন্তু বর্তমানে ডি ডলারাইজেশনের যে ব্যাপারটা, ডি ডলারাইজেশন, ঠিক আছে, রাইজেশন, সেটা কিন্তু কাজ করতেছে, সেটা কিন্তু কাজ করতেছে বা চেষ্টা করতেছে যে ব্রিক্স মুদ্রা বের করা যায় কিনা। অর্থাৎ আমেরিকার যে ডলারের আধিপত্য সেটাকে রোধ করার মাধ্যমে মানে অর্থনীতিকে অন্যভাবে চাঙ্গা করা যায় কিনা সেই ব্যবস্থা কিন্তু করার চেষ্টা করতেছে ব্রিক্স। সো এই জন্য কিন্তু ব্রিক্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেন? জনসংখ্যা আছে 44, 45%, বৈশ্বিক জনসংখ্যা 45%,
বৈশ্বিক অর্থনীতি 28%, তারপর হচ্ছে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের হচ্ছে 44%, আলাদা একটা নিজস্ব ব্যাংক আছে সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। সো এই পার্সপেক্টিভ চিন্তা করলে কিন্তু এরা কিন্তু অনেক মানে কি বলবো অনেক গুরুত্ব মানে ক্যারি করে হচ্ছে ব্রিক্স। দেন এখানে একটা বিবিসির একটা রিপোর্ট দেখেছিলাম, সেটা হচ্ছে যে জিডিপি যে চিন্তা করেন, জিডিপি, হ্যাঁ, চায়নার জিডিপি হচ্ছে 17.96 ট্রিলিয়ন, চায়নার ইন্ডিয়ার হচ্ছে 3.39 ট্রিলিয়ন, রাশিয়ার 2.24 ট্রিলিয়ন, ঠিক আছে। সো এখানে প্রত্যেকটা দেশের কিন্তু জিডিপির আকার দেয়া আছে, ঠিক আছে, জিডিপির আকার দেয়া আছে। সো দেখেন প্রত্যেকটা কিন্তু হিউজ। সো ব্রিক্সের যে সদস্য দেশগুলো আছে আমরা বলতে পারি সেই সদস্যগুলো কিন্তু অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনেক বড় পরিমাণে ভূমিকা পালন করে। তাই বৈশ্বিক অর্থনীতিতে, বৈশ্বিক রাজনীতিতে কিন্তু ব্রিক্সের ভূমিকা কিন্তু ব্যাপক। তো দেখেন আমি কিন্তু এমসিকিউর পার্ট এট দ্য সেম টাইম আপনি কিভাবে চিন্তা করতে পারেন সে ব্যাপারটা কিন্তু অ্যানালাইসিস করে দিলাম, যেন আপনি খুব সহজে মনে রাখতে পারেন, আপনি গুরুত্বটা বোঝার চেষ্টা করতে পারেন, ঠিক আছে। সো ভাই আপনারা যদি ক্লিয়ার থাকেন এই পর্যন্ত একটু কাইন্ডলি চ্যাট বক্সে ওয়াই লিখবেন প্লিজ। আপনাদের কি বোরিং লাগতেছে আমি জানি না আসলে, আমি আপনারা তো হচ্ছে নতুন পড়া শুরু করেছেন, আমি চেষ্টা করতেছি একটু বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর জন্য। বাট আপনারা খুব সুন্দর রেসপন্স করতেছেন সেজন্য অনেক থ্যাংক ইউ। আমার পড়াতে অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। করিডোরের মতো, ঠিক আছে। এই করিডোরের কিন্তু নাম দেখে যায় চেনা, ঠিক আছে, এটা অবশ্য নাম দেখে চেনা যাচ্ছে, সেটা হচ্ছে কি বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার ফোরাম ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ এই যে চারটা দেশ আছে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার, ঠিক আছে, এই চারটা দেশের মধ্যে কি আঞ্চলিক যে সম্পর্ক বাড়ানোর চেষ্টা সেটা নিয়ে হচ্ছে যে এই বিসিএম কাজ করে, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে চারটা দেশ নিয়ে, চারটা দেশ আছে, আর হচ্ছে ধারণা দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান, ঠিক আছে। এখন এই যে বিসিআইএম নিয়ে আমরা পড়াশোনা করতেছি এটা আসলে কেন লাগতেছে বা এটা আসলে কেন ইম্পর্টেন্ট সেটা একটু বলি। দেখেন সবসময় আমরা এটাই চেষ্টা করি আমাদের ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি, অর্থাৎ আমরা চেষ্টা করি কি আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা কিভাবে আমরা ফ্লারিশ করতে পারি বা আরো বেশি ইনহ্যান্স করতে পারি। তো সেই জন্য আমরা সবসময় কি কোনো না কোনো রুট খুঁজি বা কোনো কোনো ওয়ে খুঁজি, ঠিক আছে। তো এই যে চিন্তাটা বা এই যে অ্যাপ্রিসিয়েট মানে মানে হচ্ছে কি বলবো এটাকে প্রস্তাবটা, সেটা কিন্তু চীন, হ্যাঁ, চীন হচ্ছে প্রথম দেয়। এটাকে বলা হচ্ছে যে কুনমিং ইনিশিয়েটিভ বা কুনমিং উদ্যোগ হিসেবে বলা হয়েছে, ঠিক আছে। কুনমিং হচ্ছে চীনের একটা ইউনিয়ন প্রদেশের তার রাজধানী, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কুনমিন ইনিশিয়েটিভ বা কুনমিন উদ্যোগ, ঠিক আছে। সো বেসিক্যালি ওরা কি করছে চায়না থেকে শুরু করে মিয়ানমার পর্যন্ত রুট করার চেষ্টা করছে, যে রুটের মাধ্যমে কিন্তু খুব সহজেই আলটিমেটলি বাণিজ্য করা সম্ভব হবে, ঠিক আছে। সো বিসিএম মানে কি একটা বাণিজ্য রুট বা ইকোনমিক করিডোর যার মাধ্যমে কি চারটা দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। খুব সিম্পল জিনিস। আচ্ছা এখানে বিসিএস এর প্রিভিয়াস কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি আচ্ছা ইউনিয়ন প্রদেশ কি মানে আচ্ছা রাফিদ ভাই, আমরা স্টেট নিয়ে কথা বলি না, যেমন ইউএসএ তে অনেকগুলো 50টা স্টেট আছে বা ভারতে মনে হয় 26টা স্টেট আছে। তো এটা প্রদেশ। চায়নার অনেকগুলো স্টেট আছে, তার একটা প্রদেশের নাম হচ্ছে ইউনিয়ন প্রদেশ। রাফিদ ভাই কি ক্লিয়ার? আচ্ছা একটু এখানে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে আপনারা বলেন না অনেক সময় যে বাংলাদেশ কেন আসিয়ানের সদস্য হতে পারতেছে না বা আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি হওয়া সম্ভব কিনা। দেখেন বেসিক্যালি আসিয়ানের যে সদস্য সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো সেগুলো হচ্ছে আসিয়ানের। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ, ঠিক আছে। সো বাংলাদেশ কিন্তু একটা পার্সপেক্টিভ কিন্তু আসিয়ানের কিন্তু বাইরে, কারণ আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্বের দেশ, আর বাংলাদেশ কি একটা দক্ষিণ এশিয়ার দেশ, যদি বলি বিডি এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। অ্যাট দ্য সেম টাইম এই যে আসিয়ানের সদস্য পদ পেতে হলে কিন্তু অনেক ধরনের কিন্তু ডিফিকাল্টিস। কেন ডিফিকাল্টিস আছে? ডিফিকাল্টিস প্রথমত হচ্ছে আসিয়ানের কিন্তু সহযোগী সদস্য হওয়া লাগে, সহযোগী সদস্য হওয়ার পরে কি আমার পূর্ণ সদস্য হওয়া লাগে। এই যে প্রসেস গুলো আছে সেই প্রসেস গুলো কিন্তু অনেক লেন্দি, অনেক টেকনিক্যাল। সো এই ঝামেলা আসলে যাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট বাংলাদেশ হয়তো চেষ্টা করতেছে যে কোনোভাবে আসিয়ানের সাথে যুক্ত হওয়া যায় কিনা, কারণ রোহিঙ্গা যে প্রত্যাবর্ষণ আছে সেই রোহিঙ্গা প্রত্যাবর্ষণটাকে স্মুথ করার চেষ্টা করতেছে, ঠিক আছে। সো বাংলাদেশ তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। হোপ ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো একটা সলিউশন পাওয়া যাবে। বাট আসলে মিয়ানমারের যে রাজনৈতিক অবস্থা, সেই রাজনৈতিক অবস্থাটা আসলে স্টেবল কোনো অবস্থা নাই। সো নেগোশিয়েট করার জায়গাটা আসলে কমে যাচ্ছে। সো নেগোশিয়েট করতে না পারার কারণে কিন্তু সমস্যা। সো আজকে হচ্ছে একজন ইউএনএইচসিআর এর ম্যামের সাথে কথা হলো, ইনি ইউএনএইচসিআর এইচআরসি সম্বন্ধে, এইচআরসি। সো উনি উনি হচ্ছে ম্যাম বলতেছিলেন হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে যদি হচ্ছে যে আপনি জিজ্ঞাসা করেন ওরা আসলে কি, ওরা আসলে যেতে চায়, ওদের হোমল্যান্ডে ফিরে যেতে চায়, ঠিক আছে। বাট ওই যে হোমল্যান্ডে যাবে
ওখানে যে একটা অস্থির পরিবেশ আছে বা নিরাপত্তার যে একটা সংকট তৈরি হয়েছে, দেন হচ্ছে ওরা অনেক ভয় পাচ্ছে, ঠিক আছে। সো আসলে ট্রাই করতেছে বাংলাদেশের পক্ষ থেকে, বাট এই ব্যাপারটা একটু জটিল পর্যায়ে চলে গেছে, হ্যাঁ। আর চায়নার সাথে মিয়ানমারের যে পরিমাণে স্বার্থ, জাতীয় স্বার্থ আছে, আপ- চায়নার সাথে কিন্তু বাংলাদেশের স্বার্থটা ওই ক্ষেত্রে মনে হয় একটু কমই আছে, ঠিক আছে। তো অনেকগুলো আসলে ফ্যাক্টর এখানে কাজ করে, হ্যাঁ। অনেকগুলো ফ্যাক্টর মিলে এই যে রোহিঙ্গা যে প্রত্যাবর্ষণ যে ব্যাপারটা, সেটা কিন্তু একটু রিস্কি হয়ে গেছে, একটু জটিল পর্যায়ে চলে গেছে। বাট বাংলাদেশের যে ফরেন যে মিনিস্ট্রি আছে, সেই মিনিস্ট্রিটা আলাদা একটা উইং আছে, যে মিয়ানমার উইং, ঠিক আছে। অর্থাৎ ওরা মিয়ানমার জাস্ট একটা উইং এ আছে, যে মিয়ানমার উইং ওরা কাজ করতেছে, রোহিঙ্গা প্রত্যাবর্ষণে কাজ করতেছে। সো এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, সো আমরা একটু জাস্ট হচ্ছে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি, হয় আপনারা একটু হেল্প করেন আমাকে। আচ্ছা, একটু হেল্প করবেন, ঠিক আছে। উম নিচের কোন দেশটি আসিয়ান যোগভুক্ত নয়? আপনারা বলেন তো একটু উত্তর। হ্যাঁ, লাওস সদস্য, ভিয়েতনামও সদস্য, কম্বোডিয়া সদস্য। সো হংকং কিন্তু আসিয়ানের সদস্য না। ভেরি গুড। আচ্ছা, আর নিচের কোনটি, বাংলাদেশ কোনটি সদস্য নয় বলেন তো? 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা কিন্তু কমন সেন্স থেকে উত্তর করা যায়, ঠিক আছে, জাস্ট কমন সেন্স থেকে উত্তর করা যায়। দেখেন বিসিআই কি বললাম, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার ইকোনমিক কোঅপারেশন, বাংলাদেশ অবশ্যই আছে এটার মধ্যে। ওআইসি, ওআইসি সদস্য বাংলাদেশ অবশ্যই আছে। বিমস্টেক বাংলাদেশ সদস্য, শুধুমাত্র কি ওএস, ঠিক আছে। এটা বেসিক্যালি আমেরিকান যে দেশগুলো আছে, আমেরিকান দেশগুলো আছে, সেই আমেরিকান দেশগুলো একটা সংগঠন হচ্ছে ওএস, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বারটা বলেন তো, নিচের কোন সংস্থাটি সচিবালয় বাংলাদেশে অবস্থিত? একটু কাইন্ডলি বলেন তো। ওকে, ভেরি গুড, এটা হচ্ছে বিমস্টেক। ভেরি গুড, সাবাস। ভেরি গুড। দেখেন এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, দেখেন আপনারা কিন্তু করতে পারতেছেন আনসার, মাশাআল্লাহ, হ্যাঁ। কোনটি জাতিসংঘের সহযোগী সহযোগী নয়? ঠিক আছে, যদি আপনারা রেগুলার ক্লাস করেন, হয়তো বা ইন্টারন্যাশনাল অনেক ক্লাসে আমার নেওয়া হয়তো হবে ইনশাল্লাহ, তখন জাতিসংঘ নিয়ে আরো ডিটেলস কথাবার্তা বলবো। জাতিসংঘ কিভাবে কাজ করে বা প্রিলি রিটেন কিভাবে মিলাই পড়া যায়, সেগুলো নিয়ে কথাবার্তা ইনশাল্লাহ তখন হবে ক্লাসে, যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ। সো এটা বোঝাই যাচ্ছে যে আসিয়ান সেটা জাতিসংঘের কোনো সদস্য না। সার্কের সদরদূত কোথায় অবস্থিত? এটা আমি আপনাদের জিজ্ঞাসা করলাম না, এটা হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত, তাই না? সার্কের সদরদূত হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। একবার এক ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি কি করছেন, উনি ভুলে সার্কের সদরদূত নয়াদিল্লি নয়াদিল্লি দাগাই ফেলছেন ভুলে, না কলম্বো দাগাই ফেলছেন ভুলে, ঠিক আছে। তো এটা আসলে কেন বলা, যে আপনি যখন উত্তর করতে যাবেন অবশ্যই একটু ঠান্ডা মাথায় উত্তর করবেন, যেন পারা উত্তর ভুল না হয়, হ্যাঁ। আচ্ছা, সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1900 সালে। ভেরি গুড। সার্কের সদস্য দেশ কয়টি? সার্কের সদস্য দেশ কয়টি? ভেরি গুড। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? সচিবালয়, সার্কের সচিবালয়। ভেরি গুড, আপনারা এইসব উত্তর করতে পারছেন, মাসাল্লাহ। সার্কের সচিব হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত, ঠিক আছে। আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য সংখ্যা কত বলেন? আসিয়ানাল রিজিওনাল ফোরামের সদস্য সংখ্যা কত? এক্সিলেন্ট, ভেরি গুড। মাসুম আবু উত্তর করেছেন, নাফিস ভাই উত্তর করেছেন, মশিউর ভাই উত্তর করেছেন, দীপ্তি ভাই আপু উত্তর করেছেন, সাজাদ ভাই উত্তর করেছেন, সাজাদ ভাই 27টি, ঠিক আছে। সিজান ভাই উত্তর করেছেন, প্রচুর মানুষ উত্তর করেছেন, থ্যাংক ইউ। মানে আপনারা সারা ক্লাসে যদি সুন্দর রেসপন্স না করতেন, হয়তো বা আমি পড়াতে তো মজা পেতাম না। তো আশা করি যখনই ক্লাস করবেন ইনশাল্লাহ এরকম যেন রেসপন্স সবসময় থাকে। রেসপন্স করলে সুবিধা কি, খুব বেশি ইন্টারেক্টিভ করা যায়, বা মনে হয় যে ক্লাসটা মনোযোগ দিয়ে করছেন। আর একটা কথা একটু বলি, হ্যাঁ, হয়তো বা আপনারা কোর্সে ভর্তি হবেন বা ক্লাস করবেন ইনশাল্লাহ, সে যেখানেই হোক না কেন, একটা কথা একটু বলি, টাকা দিয়ে তো ভর্তি হচ্ছেন, তাই না? সো যে সময়টাতে ক্লাসটা শুনবেন, ট্রাই করবেন একটু নোট করে নেওয়ার জন্য, যেন 2 ঘন্টাটা ইনভেস্ট হয়, ঠিক আছে। মানে 2 ঘন্টার জন্য কাজে লাগে, কারণ আপনি এক পড়াই কেন বারবার বারবার করে হচ্ছে মানে নষ্ট করবেন। আপনি একটা সুন্দর করে গুছাই ফেলেন একবার, পরবর্তী জাস্ট ওটা রিভিশন করেন, শেষ। হ্যাঁ, এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমাকে বলুন তো, এআরএফ এর বাংলাদেশ কয়তম সদস্য? বাংলাদেশ, এআরএফ এ বাংলাদেশ কততম সদস্য? ভেরি গুড। বুঝা গেল আপনারা খুব মনোযোগ দিয়ে ক্লাস করেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মোটামুটি আজকের ক্লাসটা শেষ করে ফেললাম, জাস্ট আজকে মোটামুটি কয়েকটা জিনিসপত্র নিয়ে কথাবার্তা বললাম। ইনশাল্লাহ ফিউচারে মানে যখন আপনাদের ক্লাস শুরু হবে, তখন হয়তো আমি ক্লাসে থাকবো, সেই ক্লাসে হয়তো আরো ডিটেলস কথাবার্তা বলবো, আরো বিস্তারিত কথাবার্তা বলবো, আর অনেকগুলো সংগঠন নিয়ে হয়তো কথা হবে ইনশাল্লাহ। আমি জাস্ট একটা কথা এখানে বলি, আপনারা একটু চেষ্টা করবেন যে ইতিবাচক থাকার জন্য, বা হচ্ছে যে পজিটিভ থাকার জন্য। বিসিএস জার্নিটা অনেক লং একটা জার্নি, সো এখানে মোটিভেশন ধরে রাখাটা কিন্তু অনেক সময় ডিফিকাল্ট হয়। সো একটু মানে মোটিভেশনটা ধরে রাখার চেষ্টা করবেন, আর একটু আগ্রহটা ধরে রাখার চেষ্টা করবেন, এটা একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আশা করি কোনো সমস্যা হবে না। তানিম ভাই প্রশ্ন করেছেন হচ্ছে বিসিএস এর জন্য ইউনিভার্সিটি এর
কোন ইয়ার থেকে বিসিএস এর পড়া বা কোচিং শুরু করলে ভালো হবে? তানিম ভাই, আসলে এটার আপেক্ষিক উত্তর। হ্যাঁ, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো হচ্ছে যে আপনি একাডেমিক ভালো করে পড়েন, একাডেমিক ভালো রেজাল্ট করেন, ঠিক আছে, এট সেম টাইম পেপার পড়ার চেষ্টা করতে পারেন, কোনো বই পড়তে পারেন, সেটা ভালো। সো আমি বিসিএসই পড়তে হবে এমন কোনো বলবো না, বাট একটু লাস্ট ইয়ার থেকে গোছাতে পারলে ভালো। হ্যাঁ, তখন হচ্ছে বেটার হয় আর কি। লাস্ট ইয়ার থেকে গোছানো শুরু করেন, এটা আপনাকে একটা কনফিডেন্স দিবে বা আপনাকে প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া দিতে পারে যে কোন ধরনের প্রশ্ন আসে। সিএম ভাই প্রশ্ন করেছেন হচ্ছে যে ভাই জব সলিউশন কোন বইটা বেটার? ভাই আমি আসলে স্পেসিফিক কোনো বই সাজেশন করতেছি না, আপনি একটু দেখেন বাজারে কয়েকটা বই ঘুরে, ঠিক আছে, কোনটা ভালো মনে হয়। আচ্ছা, আমাকে নাম জিজ্ঞাসা করেছেন। আমার নাম হচ্ছে গোলাম সামদানি, মোহাম্মদ এমডি গোলাম সামদানি। ওকে, আমি হচ্ছে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স আছি। রাফিদ ভাই হচ্ছে যে হ্যাঁ, রাফিদ ভাই ডেফিনেটলি, হ্যাঁ। সো নিজের শরীরে দিয়ে খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আর হচ্ছে বললাম না, আর রিজিকের মালিক তো আল্লাহ। চেষ্টা করার জায়গাটা আমাদের হাতে আছে, সো চেষ্টাটা অবশ্যই ঠিক মতো করতে হবে ইনশাল্লাহ। আর হচ্ছে কোনো কিছু নিয়ে প্যারাশানি নেওয়া যাবে না। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো, চেষ্টা করেছি একটু গুছিয়ে দেওয়ার জন্য, হয়তো ভবিষ্যতে আবার কোনো না কোনো ক্লাসে কথা হবে। আহ আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে কাজটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।